আপনি আগে ফ্রেশ হয়ে আসুন, তারপর আমি যাব। এখন শুয়ে থাকতেই ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে। আইজান ফ্রেশ হতে এলো। তারপর ইরজা গিয়ে গোসল করে এলো। ইরজা একটু কলাপাতা রঙের শাড়ি পরলো, কারণ তার শাশুড়ি মা তাকে শাড়ি পরতে বলেছে। ও গোসল করে আসতেই আইজান বলল, মাশাআল্লাহ, আমার বউটাকে শাড়িতে কি সুন্দর লাগে। এই প্রথম তোমার এই রূপ দেখলাম। এই কথা শুনে ইরজা লজ্জা পেল। আইজান আবার বলল, মাথাটা তো ভালো করে মুছোনি, এদিকে আসলে আমি মুছিয়ে দিচ্ছি। আইজান ইরজাকে এনে ওর সামনে দাঁড় করালো আর মাথা মুছে দিতে লাগলো। তখনই দরজায় নক করলো রূপা। হ্যাঁ আয়। রূপা এসে দেখলো আইজান ইরজার মাথা মুছিয়ে দিচ্ছে। তা দেখে রূপা একটু অপ্রস্তুত হয়ে পড়লো। রূপা শরবত নিয়ে এসেছে। ও তাড়াতাড়ি শরবত রেখেই চলে গেল আর বলে গেল ওদের নিচে খাওয়ার জন্য ডাকছে। অবশ্য অদ্ভুত দৃষ্টিতে ইরজার দিকে তাকিয়েছিল। কি ছিল ওই দৃষ্টিতে সেটা ইরজা ধরতে পারলো না। ও যেতেই ইরজা বলল, আপনার ছোট মামাতো বোনটা একটু চঞ্চল, কিন্তু আপনার বড় মামাতো বোনগুলো এত শান্ত কেন? শান্ত থাকলেও এত শান্ত ছিল না। এই বাড়ি এত শান্ত। কিছু কি হয়েছে নাকি বুঝতে পারছি না। ও আচ্ছা, আপনার মামাতো ভাই পরশকে তো দেখলাম না। কেন, তোমার দেখার শখ হয়েছে বুঝি? না, আপনি বললেন না ধুরন্ধর, তাই আমিও দেখতাম কেমন ধুরন্ধর। ও আচ্ছা। খাবার টেবিলে সবাই বসে আছে, খাচ্ছে না। কারণ আইজান নানা ভাইয়ের নাহিদ তালুকদার বলেছে তার এখন অনেক ভালো লাগছে, উনি সুস্থ বোধ করছে, তাই তিনিও এসে ওদের সাথেই খাবে। কিছুক্ষণ পর নাহিদ তালুকদার আস্তে আস্তে এসে টেবিলে বসলো। তা দেখে আইজান মুচকে হাসলো। আজকে নাহিদ তালুকদারের ফেভারিট খাবারগুলো রান্না হয়েছে। তা দেখে নাহিদ তালুকদার খুশি হয়ে গেল। খাওয়ার নিয়ে সে কোনো কম্প্রোমাইজ করে না, কিন্তু যখনই তিনি খেতে নিবেন তখনই আইজান বলল, আহা নানা ভাই, তুমি না অসুস্থ? তোমার কি এত ভারী খাবার খেলে চলবে? আমি ছোট মামিকে বলেছি, সে তোমার জন্য ভেজিটেবল স্যুপ বানিয়েছে, এখন তুমি সেটা খাবে। কথা শুনে নাহিদ তালুকদার মেকি হেসে বলল, আহা আইজান, আমি এখন অনেক সুস্থ আছি, তাই এগুলো খেতে পারবো। না নানা ভাই, তুমি পারবে না। তোমার অসুস্থতার কথা শুনে আমি এক ডাক্তারের সাথে কথা বলেছি। ডাক্তার বলেছে তোমাকে ভারী খাবার না দিতে। আর একটু খেলে কিছু হবে না। একটু না। নাহিদ তালুকদার মুখটা অসহায় বানিয়ে ফেলেছে। বাকি সবাই ওনার অবস্থা দেখে মুচকে মুচকে হাসছে। তখন ইরজা বলল, আপনি এমন করছেন কেন? নানা ভাই তো বললো একটু খাবে, একটু খাক না, একটু খেলে কিছুই হবে না। নাতবউ ঠিকই বলেছে, একটু খেলে কিছু হবে না, খায় না। আইজানের ছোট্ট মামি স্যুপটা সামনে রাখলো। তখন আইজান বলল, সবাই খাওয়া শুরু করো। নাহিদ তালুকদার এক চামচ স্যুপ মুখে দিল, অনেক কষ্টে গিলল। তা দেখে আইজান আর ইরজা মুচকে হাসলো। তখন আইজান বলল, নানা ভাই, এই হাঁসের মাংসটা বড় মামি যা রেঁধেছে না, কি বলবো, মনে হচ্ছে অমৃত। আর বড় চিংড়ি মাছটা জাস্ট দারুণ, কোনো কথা হবে না। আইজান সবাইকে আগে বলে দিয়েছে যাতে কেউ কিছু না বলে খাবার টেবিলে এসেই সবাইকে ধরে ওর কথায় ভয় পেয়ে সবাই বলে দেয় নাহিদ তালুকদার অসুস্থ না, তাই ও বলেও কিছু একটা করবে, কেউ যেন কিছু না বলে। তাই সবাই নাহিদ তালুকদারের অবস্থা দেখেও কিছু বলল না। তখন নাহিদ তালুকদার বলল, আইজান প্লিজ, এক পিস খাবো, জাস্ট একটা। সব কিছুর আগে তোমার শরীর, বুঝতে পারলে? এখন ভারী খাবার খেলে তুমি এমনিতেই অসুস্থ, আরো অসুস্থ হয়ে পড়বে। আমি সেটা হতে দিতে পারি না, তাই না? আমি অসুস্থ নই। আরে কি বলছো? তোমার অসুস্থতার কথা শুনেই তো আমরা আসলাম, এখন বলছো অসুস্থ নাও। আরে এমনি বললে তো তুই আসিস না, তাই বলেছি। সবাইকে দেখতে ইচ্ছে করছে, তোকে তোকে বললে তো তুই বলতি আমি পারবো না না ভাই, আমার কাজ আছে। তাছাড়া নাতবউকে তো দেখার ইচ্ছে ছিল, তাই। এখন যদি বলি তুমি খাওয়ার জন্য মিথ্যা বলছো? আমি সত্যি বলছি, আমি অসুস্থ নই। প্রমাণ কি যে তুমি সত্যি বলছো? আমি একদম সত্যি বলছি, তোকে এখানে আনার জন্য মিথ্যা বলেছি। আর অসুস্থ মানুষ কি এত তাড়াতাড়ি সুস্থ হয়? আমাকে বললেই পারতে, তাই বলে মিথ্যে বলবে? এর শাস্তি হিসেবে তোমার দুপুরের খাবার এই স্যুপ। তখন ইরজা বলল, আপনি শুধু মিথ্যেটাই দেখলেন, এই মিথ্যের পেছনে আপনার জন্য লুকিয়ে রাখা ভালোবাসা দেখলেন না। এ কথা শুনে সবাই ইরজার দিকে তাকালো। মেয়েটা একটু একটু করে বুঝে ফেলেছে নাহিদ তালুকদার
আইজানকে কতটা ভালোবাসে। সত্যি নাহিদ তালুকদার আইজানের সবার থেকে বেশি ভালোবাসে, কারণ তার ছেলে মেয়েদের মধ্যে আইজান ছিল প্রথম পুত্র সন্তান। আর ছোটবেলায় আইজান ওর নানা ভাইয়ের সাথে বেশিক্ষণ থাকতো। এই জন্য আইজান প্রতি একটু টান অনুভব করে। কেউ কিছু বলছে না দেখে ইরজা বলল, নানা ভাই তুমি খাও তো, আমি দেখব উনি কি করে, তুমি খাও। তখন নাহিদ তালুকদার হেসে বলল, এই তো আমার দলের লোক পেয়ে গেছি, এখন আর আইজান কিছু বলতে পারবে না। তো মিসেস আইজান, আপনি কি আমার মিসেস হবেন? এ কথা শুনে সবাই হেসে ফেলল। তখন আইজান বলল, আমার বউ বললো দেখে কিছু বললাম না, বুঝলে? কিন্তু আমার বউকে আমি কাউকে দেব না। এখন খাও, এই নাও, আমি তোমায় বেড়ে দিচ্ছি। আইজান নাহিদ তালুকদারের খাবার বেড়ে দিল। সবাই হাসি মজার সাথে খাবার খেলো। ইরজা রুমে এসে শুয়ে পড়ল। ও অনেকটাই ক্লান্ত। বিকেলে ইরজা ঘুম থেকে উঠে পড়ল। কখন যে চোখ লেগে গেছে ওর বুঝতেই পারেনি। ও চোখ খুলে দেখলো আইজান ওর পাশে নেই। ও ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল, তারপর নিচে আসলো। নিচে আসতেই দুটো নতুন মুখ দেখতে পেল। আয়েশা চৌধুরী ইরজাকে দেখে এগিয়ে এসে ওকে নিয়ে বলল, আপা, ও হচ্ছে ইরজা, আমার আইজানের বোন। ইরজা, ও হচ্ছে আমার বড় বোন, তোমার খালামণি। তা শুনে ইরজা বলল, আসসালামু আলাইকুম খালামুনি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। গ্রামের মায়ে হলে কি হবে, আদব কায়দা ভালোই দেখছি। এ কথা শুনে ইরজা ওনার দিকে তাকালো আর মুচকি হেসে বলল, তা খালামুনি, আপনি কি মনে করেন গ্রামের মেয়েরা আদব কায়দা জানে না? না, আমি ঠিক ওটা বলিনি। আচ্ছা যাই হোক, ও হচ্ছে আমার মেয়ে প্রিয়া। তখনই প্রিয়া বলল, ও, তুমি তাহলে আইজানের বউ? জি, কেন? তুমি তো গ্রামের মেয়ে, তাহলে বলো তো আইজানকে কিভাবে ফাঁসালে? তখন আয়েশা চৌধুরী বললেন, প্রিয়া, এটা কিরকম ব্যবহার? আমি কি ভুল কিছু বলেছি? না হলে দেখো, এত মেয়ে থাকতে আইজান 2 মাসের জন্য গ্রামে গেল আর বিয়ে করে ফেললো। নিশ্চয়ই মেয়েটা ফাঁসিয়েছে, তাই বাধ্য হয়ে আইজান ওকে বিয়ে করেছে। এ কথা শুনে ইরজা অসহায় চোখে আয়েশা চৌধুরীর দিকে তাকালো। তখন পিছন থেকে আইজান বলল, আমার বউ আমাকে না, আমি ওকে ফাঁসিয়েছি যাতে ও আমাকে বিয়ে করে, তাই না বউ? এ কথা শুনেই সবাই আইজানের দিকে তাকালো। আইজান মুচকি হেসে দাঁড়িয়ে আছে। আইজান এগিয়ে এসে বলল, প্রিয়া, ভুলেও এরপর থেকে আমার বউয়ের নামে কিছু বলবি না, না হলে ভুলে যাব তুই আমার খালাতো বোন। এই মেয়েটার জন্য তুমি আমাকে কথা শোনাচ্ছ? আমার বউকে কিছু বললে আমি তা কখনোই মেনে নেব না। সে গ্রামের মেয়ে তো কি হয়েছে, তোদের মতো লোকের থেকে গ্রামের লোকেরা অনেক ভালো। আইজান ইরজার হাত ধরে রুমে চলে গেল। বাকি সবাই অবাক হয়ে আইজানকে দেখলো। আইজান ওর বউকে নিয়ে কত পজেসিভ। আইজান রুমে এসেই বলল, তুমি কিছু বললে না কেন? আমি বলার সুযোগ পেলাম কোথায়? আপনিই তো বললেন। তাছাড়া প্রথম দিনেই যদি সবার মুখের ওপর কথা বলি তাহলে সেটা মায়ের অসম্মান করা হয়। বুঝতে পেরেছি, চলো ঘুরতে যাই। কোথায়? সিলেট এসেছি, চা বাগান দেখবো না তাই কখনো হয়? শাওনের কি খবর? আজ রাতে ওর একটা খবর করব। ও তো এখন সিলেটেই, তাই না? কাল ফিরেছে। আপনার টিম আসবে কখন? এসে বলেছে তোমার ভাইরাও। আজ শাওনের খবর আছে। এই জন্যই ঘুম থেকে উঠে আপনাকে পাশে পাইনি। তাদের সাথে কথা বলতে গিয়েছিলাম। চলো তোমার ভাইয়ার সাথে দেখা করে আসি। এখন বের হলে ফাইজা, তিশা, নিপা, রূপা আর পালককেও নিয়ে যেতে হবে। ওদের না নিলে বিষয়টা খারাপ দেখায়। তা ঠিক বলেছো। আপনি ভাইয়াকে চা বাগানে আসতে বলুন, আমরা দেখা করে নিব। ঠিক আছে। ওরা সকলেই চা বাগানে ঘুরতে গেল। আইজান ইরজার হাত ধরে সবকিছু দেখাচ্ছে। ওর পিছনে আর সবাই সামনে। সবার সাথে প্রিয়াও এসেছে, অবশ্য ওকে কেউ বলেনি। হুট করেই ফাইজার আওয়াজ পেয়ে ওরা দুজন তাড়াতাড়ি ওখানে গেল। ফাইজা একটা ছেলের সাথে ঝগড়া করছে। ছেলেটা ছবি তুলতে তুলতে ফাইজার পায়ে পাড়া মেরেছে, সেটা নিয়েই ঝগড়া হচ্ছে। ছেলেটা সরি বলছে, তবুও ফাইজা শুনছে না। তখন আইজান গেল ওখানে আর ফাইজাকে থামিয়ে বলল। কি হয়েছে, ঝগড়া করছিস কেন? তখন ছেলেটা বলল, আসলে ভাই, আমি চা বাগানে কিছু ছবি তুলছিলাম, পেছাতে পেছাতে ওনার পায়ে পড়ায় লাগে আমি সরি বলেছি, কিন্তু উনি শুনতে চাইছে না। মিথ্যে বলছে ভাইয়া, আমি জানি ছেলেটা ইচ্ছে করে আমার পায়ে পাড়া মেরেছে। আপনার সাথে আমার কোনো শত্রুতা আছে নাকি যে আমি আপনাকে ইচ্ছে করে
পাড়া মারবো। আপনাকে তো আমি তখন ইরজা বলল, ফায়জা থামো, উনি তো তোমায় সরি বলেছে। ভাবি তুমি জানো না আমি কত ব্যথা পেয়েছি। আমার পায়ে ব্যথা লেগেছে, ওনার সরি বলায় কি আমার পায়ের ব্যথা গায়েব হয়ে যাবে? আরে উনি তো ইচ্ছে করে তোমায় মারেনি, তাই না? ভাইয়া, ওর হয়ে আমি সরি বলছি, আপনি এখন যান। ইটস ওকে আপু। বলেই ছেলেটা চলে গেল। ইরজা ফাইজার হাত ধরে সবার থেকে দূরে এনে বলল, ফাইজা, কি হয়েছে বলো তো? এরকম ব্যবহার কেউ করে? আরে ভাবি, তুমি গল্প পড়ো না, সব নায়িকা নায়কদের সাথে কোনো কারণ পেলেই ঝগড়া করে, তাই আমিও করলাম। আমারও ইচ্ছে হলো কোনো ছেলের সাথে ফিল্মি স্টাইলে ঝগড়া করতে, তাই করলাম। তুমি তোমার ইচ্ছে দুটোই বেকার। এখন না হেসে চলো তো। ওরা সবাই আরো কিছুক্ষণ ঘোরাঘুরি করলো। তারপর সবাই বাড়ি ফিরে এলো। রাতে সব কাজিন মহল ছাদে আড্ডা দেবে বলে মন স্থির করলো। সবাই সেখানে পৌঁছে গেল, শুধু ইরজা, আইজান আর প্রিয়া যায়নি। কিছুক্ষণ পর ফাইজা গিয়ে ইরজাকে নিয়ে এলো। আইজান কোথায় যেন গেছে। ও আসতেই বলল, পালক বলল, ভাবি কোথায় ছিলে? আমরা সেই কখন থেকে অপেক্ষা করছিলাম। রুমেই ছিলাম। ভাবি তোমাদের কি লাভ ম্যারেজ? পালকের কথা শুনে তিশা আর ফাইজাও ইরজার দিকে তাকালো, কারণ ওরাও এ বিষয়ে জানে না। ইরজা মুচকি হেসে বলল, একদিক থেকে আমাদের লাভ ম্যারেজও না, আবার অ্যারেঞ্জ ম্যারেজও না। আরেক দিক থেকে লাভ ম্যারেজও আবার অ্যারেঞ্জ ম্যারেজও। মানে বুঝলাম না, ভাইয়া তো তোমাকে বিয়ে করে এনেছে। এনেছে তো, তবে আমাদের ভেতরে লাভের মতো কিছুই হয়নি। তার মানে তোমরা প্রেম করনি? ও না। আচ্ছা, তাহলে তোমাদের বিয়েটা হলো কিভাবে? যেভাবে সবার হয়, 3 কবুল পড়ে। ইয়ানি করছো কেন, বলো না। হুম, এই জিনিসটা আমার আর ওনার মাঝে সিক্রেট, তবে একদিন তোমাদের বলবো, আজ থাক। বলো না। কিছু জিনিস অজানাই ভালো, আজ থাক। তখন প্রিয়া আর পরশ এলো। পরশ বলল, তাহলে এটাই হলো আমাদের আইজান ভাইয়ার বউ। এই সুইট ভাবি, আমি হলাম তোমার দেবর। ইরজা ওকে দেখে একটু স্বস্তি হলো। এমনিতেও ভালো করে সব ঢাকা আছে। ইরজা জোরপূর্বক হেসে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কই? তখন পেছন থেকে আওয়াজ আসলো, এই তো আমি, আমায় মিস করছিলিস বুঝি? আরে ভাইয়া, কেমন আছো তুমি? এই তো আলহামদুলিল্লাহ ভালো। তা তুই কোথায় ছিলিস? পেলামি না তোকে আসার পর থেকে। ওই একটু কাজে। আচ্ছা বাদ দে, ইরজা একটু রুমে এসো তো। আসছি। বলে ইরজা উঠল আর আইজানের সাথে চলে গেল। ওরা যেতেই প্রিয়া বলল, এদের ঢং দেখে বাঁচি না। ইরজা রুমে যেতেই আইজান বলল, শাওন মারা গেছে। কি বলছেন কি আপনি? সত্যি বলছি, আজ আমরা ওকে ধরতে গিয়েছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখলাম ও মরে পড়ে আছে। এ কথা শুনে ইরজা ওখানেই বসে পড়ল আর চোখ টলমল করে উঠল। ও বলল, এখন কি করব আমরা? এখন কিভাবে জানবো বাবাকে কে মেরেছে? এই লোকটা বলেছিল শাওনের ওপরও একজন আছে। কিছুই বুঝতে পারছি না। আমি শিওর ও জেনে গেছিল আপনারা শাওনকে ধরতে যাচ্ছেন, তাই ওকে মেরে ফেলেছে। এটা তারই কাজ, কারণ ওখানে একটা চিঠি ছিল, ওখানে লেখা ছিল তাকে ধরা সহজ কাজ নয়, কিন্তু আমি বুঝতে পারছি না, এটা তো আমি কাউকে জানাইনি। তাহলে আমাদের কোনো কাছের মানুষ নয় তো? এটা শুনে আইজানও চিন্তায় পড়ে গেল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না ও। ইরজা মন খারাপ করে বেলকুনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আইজান গিয়ে ইরজার পাশে দাঁড়ালো আর বলল, সে কি জানে তার প্রেমিক পুরুষ তার মন খারাপ সহ্য করতে পারে না? ইরজা আকাশ পানে চোখ রেখেই বলল, সে জানে বলেই তো মন খারাপ করে না, কিন্তু প্রেমিক পুরুষ কি জানে তার ব্যক্তিগত চাঁদ মন খারাপ করে না? মুগ্ধ চোখে রাতের শান্ত প্রকৃতি অনুভব করছে। এটা কিন্তু অন্যায়, তার প্রেমিক পুরুষকে রেখে একা একা প্রকৃতি অনুভব করছে। তার প্রেমিক পুরুষ চেয়ে তার শুভ্র পরীর দিকে তাকিয়ে গহীন অনুভবে ব্যস্ত ছিল, তাই তো তাকে ডাকেনি। ইরজা এবার আইজানের দিকে তাকিয়ে মুচকে হাসলো, কারণ আইজান পেছন থেকে তার শুভ্রপরীর দিকেই তাকিয়েছিল। আইজান ওর হাসি দেখেই বলল, মাশাআল্লাহ, চাঁদের আলোয় তো আমার ব্যক্তিগত চাঁদকে দারুণ লাগছে। মনে হচ্ছে এক টুকরো চাঁদ মাটিতে নেমে এসেছে। যাকে ভালোবাসা যায় তার সবকিছুই ভালো লাগে। তো মাই ডিয়ার শুভ্রপরী, চলেন একটু নিশিরাতে
নির্জনে হেঁটে আসি। এখন? এখন তুমি জানো না স্ত্রীর সাথে নির্জনে হাঁটা সুন্নত? সেটা জানি তো, কিন্তু এখন বাজে রাত 11টা, তার উপর আপনার নানা বাড়ি। এখন কিভাবে বের হব কেউ যদি টের পায়? আরে টের পেলেই কি, আমি কি অন্যের বউকে নিয়ে যাচ্ছি নাকি? আমি তো আমার বউকে মানে আমার ব্যক্তিগত চাঁদকে নিয়ে যাচ্ছি। তাতে কার বাপের কি? কারো বাপের কিছু না, কিন্তু যদি কেউ দেখে ফেলে তাহলে ব্যাপারটা বাজে দেখাবে। ধুর, কিছু হবে না, চলো তো। এই সত্যি করে বলো তো, তুমি আমার সাথে যেতে চাইছো না? আরে যেতে তো চাইছি, আমারও মন চাচ্ছে প্রকৃতিটাকে আরো কাছ থেকে দেখতে। তাহলে ভাবছো কি তোমার জামাই তোমার সাথে আছে? চলো। আইজান ইর্জার হাত ধরে ড্রয়িং রুমে আসলো। কাউকে না দেখতে পেয়ে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে গেল। আইজান আর ইর্জা রাস্তা দিয়ে হাঁটছে। ইর্জা আইজানের এক হাত জড়িয়ে হাঁটছে। তা দেখে আইজান বলল, আমার হাত দুটো তোমার এত ভালো লাগে কেন? যখনই সুযোগ পাও আমার হাত ধরো। আপনার হাত ধরলে কেমন যেন শান্তি লাগে। এই বিশ্বস্ত হাতটাই তো আমার শক্তি, আমার আস্থা। একটা গান গাইবে শুভ্রপরী? আমি তো তেমন গান পারি না, মূলত আমি গান শুনি না। আপনি গান, আমি শুনি। আমার শুভ্রপরী যখন বলেছে তাহলে তো গাইতেই হয়। এই গানটা আমার শুভ্রপরীর জন্য। বলেই আইজান গান শুরু করলো। পুরো গানটা আইজান ইর্জার চোখের দিকে তাকিয়ে গাইলো। গান গাওয়া শেষে আইজান দেখলো ইর্জাও ওর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। তা দেখে আইজান বলল, কি মিসেস, হারিয়ে গেলেন নাকি? ইর্জার হুঁশ আসতেই বলল, হারিয়ে গেছিলাম প্রেমিক পুরুষের সুখের রাজ্যে। কিন্তু আমি আর কারে ভালোবাসবো? আর আপনাকে ছাড়া কোথায় যাব, যেখান থেকে ফিরে আসবো না? আরে ওটা তো গানের মাঝে ছিল। আমি থাকতে তুমি অন্য কাউকে ভালোবাসতেই পারবে না, কারণ আমি দেব না। তোমার প্রেমিক পুরুষ কিন্তু দয়ালু নয়, সে তোমার ব্যাপারে অনেক স্বার্থপর। মিসেস ইরজা আজরিন চৌধুরী শুধু ফুয়াদ আইজান চৌধুরী ব্যক্তিগত চাঁদ, তার শুভ্রপরী। তাই বুঝি? তাই। আইজান কিছু বলল না। মুচকি হেসে তার ব্যক্তিগত চাঁদের সাথে চলতে লাগলো। ওরা হাঁটতে হাঁটতে অনেক দূর এসে পড়েছে। এখানে একটু দূরে একটা চায়ের দোকান দেখতে পেল। আইজান ইর্জাকে দাঁড় করিয়ে 2 কাপ চা নিয়ে এলো। ইর্জা হাতে 1 কাপ চা দিয়ে খেতে খেতে বলল, নিস্তব্ধ প্রকৃতির মাঝে 1 কাপ চা খাওয়ার অনুভূতি কিন্তু মন্দ নয়। তখন ইর্জা মুচকি হেসে বলল, সঙ্গে যদি থাকে ভালোবাসার মানুষটি, তাহলে তো কথাই নেই। এটা ঠিক বলেছ, ভালোবাসার মানুষটির সঙ্গে থাকলে সব কিছুই ভালো লাগে। তা মিস থেকে তো মিসেস হয়ে গেলে, এখনো তো বললে না ভালোবাসি। সে কি অনুভব করে না তার ব্যক্তিগত চাঁদ তাকে ভালোবাসে কিনা? সে তো তার ব্যক্তিগত চাঁদকে সর্বদা গহীন অনুভব করে। তবে কি বলতো, মাঝে মাঝে প্রকাশটাও করতে হয়, তাহলে নাকি সম্পর্ক অনেক মিষ্টি হয়। আমাদের সম্পর্ক তিতা ছিল কবে? সবসময় তো মিষ্টিই ছিল। ইস, দিলে তো নিরামিষ মহিলা আমার রোমান্টিক মুহূর্তটাকে নষ্ট করে। কি সুন্দর মিষ্টি কথা হচ্ছিল, আর তুমি সেখানে তিতা নিয়ে এলে। এ কথা শুনে ইর্জা হেসে উঠল। আর আইজান অসহায় ফেস করে বলল, তোমার সাথে কথা নেই আরি। তা শুনেই ইর্জা আইজানকে ওর দিকে ঘুরিয়ে বলল, ভালোবাসা অনেক দামি শব্দ। ভালোবাসি বললেই শুধু ভালোবাসা হয় না, ভালোবাসা হচ্ছে দুটো মনের গহীন অনুভব। আমাকে একটু ভালোবাসি বললে কি হয় শুনি? অনেক কিছু হয়, আপনি বুঝবেন না। এখন চলুন বাড়ি ফিরে যাই। চলো। আইজানের ইচ্ছা চা শেষ করে বিল মিটিয়ে বাড়ির পথ ধরল। কিন্তু বাড়িতে ঢুকতেই যাবে তখন ওরা দেখলো পরশ একটা ব্যাগ নিয়ে বাড়িতে থেকে বের হচ্ছে। এটা দেখে ওর একটু দূরেই দাঁড়িয়ে রইল যাতে ওদের না দেখতে পায়। ও যেতেই আইজান বলল, ইরজা, তুমি ভেতরে যাও, আমি দেখছি পরশ এত রাতে কোথায় যায়। এত রাতে যখন যাচ্ছে তাহলে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে। এমনিতেও আমার মনে হয় ও কোনো অবৈধ কাজ করে। তুমি যাও, আমি দেখছি। আপনি একা যাবেন কেন? যদি কোনো বিপদ হয়? তোমার জামাইকে ভুলে গেলে বুঝি? আমার কাছে সবসময় রিভলভার থাকে। তুমি ভেতরে যাও, আমি দেখছি। আমিও যাই, এমনিতেও ভেতরে গিয়ে আরো টেনশন হবে। আচ্ছা ঠিক আছে। কিরে পরশ, এসেছিস? কেউ দেখতে পায়নি তো? হ্যাঁ ছোট বস, কেউ দেখতে পায়নি। মাল এনেছিস? এই ব্যাগে সব আছে। 3টা লেটেস্ট মডেলের বড় বন্দুক আর অনেকগুলো ড্রাগস। সাব্বাস। এগুলো তো সব বসের কাছে ছিল, আমি ওগুলো আনতে গেছিলাম।
ওগুলো আনার পর কিছু দূর যেতেই একটি গুলির আওয়াজ শুনি। পরে ওদিকে গিয়ে দেখি বস পড়ে আছে, কেউ বসকে গুলি করেছে। এ কথা শুনেই পরশের সামনে থাকা লোকটা বিচ্ছিরিভাবে হাসতে লাগলো আর বলল, ওর সময় ফুরিয়ে গিয়েছিল, তাই মরে গেছে। এমনিতে ভালো সময় বেশি দিন থাকে না। এখন আমি আর তোদের ছোট বস নই, আমি হলাম তোদের একমাত্র বস, বুঝতে পারলি? আপনি কি জানেন ওনাকে কে মারছে? আমি মেরেছি, আর আমি জানবো না? এ কথা শুনে পরশ এক পা পিছিয়ে গিয়ে বলল, কি আপনি মেরেছেন? তুই যদি মুখ খুলিস তাহলে মনে রাখবি আজকেই তোর শেষ দিন। এ কথা শুনেই পরশ ভয় পেয়ে গেল আর ভয়ে বলল, না না বস, আমি কাউকে বলবো না। কিন্তু আপনি তারে মারলেন কেন? টাকার জন্য আর সবার উপরে ওঠার জন্য। শাওনও তার বসকে মেরেছিল বস হওয়ার জন্য, তাই আমিও ওরে মারলাম বস হওয়ার জন্য। অন্ধকার জগতের বস ওরে মারার জন্য 1 কোটি টাকা দিছে আমারে। সব শুনে পরশ অবাক হয়ে বলল। কে দিয়েছে? তখন লোকটি ধমক দিয়ে বলল, তোর এত জানতে হবে না, তুই তোর মতন কাজ কর। আর ভুলেও যদি আমায় ধোকা দেওয়ার কথা ভাবস তাহলে সে ঘুরে বালি। না না, আমি কাউরে বলবো না। আমি ধান্দায় ঢুকছি টাকার জন্য। কে কেমনে কি করলো তার জানা দরকার নেই। না, দরকার হলেই ভালো। এই নে তোর ভাগের টাকা, এখানে 10 লাখ আছে। কাল যদি এগুলো পাচার করতে পারিস তাহলে আরো 10 লাখ পাবি। এখন যা। আমি বুঝি না তোর মতন পোলা এরকম কাজ করে কেন। পরশ যেমন চোরের মতো এসেছিল তেমনি চোরের মতোই চলে গেল, অবশ্য ব্যাগটা রেখে গেল। এদিকে আইজান আর ইজা সবকিছু শুনলো, সাথে সব রেকর্ডও করে নিল। সব শুনে আইজান কাউকে কল করলো আর কথা শেষ করে বলল, আল্লাহ তাআলা একটা দরজা বন্ধ করলে আরেক দরজা খুলে দেন। আমরা এতক্ষণ মন খারাপ করছিলাম, কোনো ক্লু পাচ্ছিলাম না বলে, কিন্তু এখন। তখন ইজা মুচকি হেসে বলল, আল্লাহ তাআলা আল কোরআনে বলেছেন, আল্লাহ যদি আপনার কল্যাণ চান তবে তার অনুগ্রহরত করার কেউ নেই। সূরা ইউনুস 107। তা শুনে আইজান বলল, তো চলো এবার কাজে লেগে পড়ি, ওরাও এসে পড়বে। কিন্তু দুঃখ লাগছে, বেটা আজকেই নতুন বস হলো, 1 কোটি টাকাও পেলো, কিন্তু ভোগ করতে পারলো না। সত্যি এটা দুঃখজনক। ইজা কিছু বলল না, মুচকে হাসলো। পরের দিন সকালে ইজা আর আইজান নামাজ পড়ে ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছে। কফিটা আইজানই বানিয়েছে। এখনো কেউ ঘুম থেকে ওঠেনি। ওরা কাল রাতে একটুও ঘুমায়নি, এতে অবশ্য তাদের সমস্যা হচ্ছে না। তবে ইজার চোখ দুটো একটু লাল হয়ে আছে। আইজান আর ইজা কিছু বলছে আর কফি খাচ্ছে। তখন আয়েশা চৌধুরী আইজানের বড় মামি ছোট্ট মামি নিচে নামলো আর ওদের এভাবে দেখে আইজানের বড় মামি বলল, তোমরা কখন নিচে এসেছো? তখন আইজান বলল, এই তো মামি, একটু আগেই। নামাজ পড়ে কফি খেতে ইচ্ছে করছিল, তাই কিচেনে এসে বানালাম। তুমি কিন্তু আবার কিচেনে ঢোকার জন্য মাইন্ড করো না। কফি খেতে ইচ্ছা করছিল, আমাদের ডাকবে না? আমরা বানিয়ে দিতাম। ধুর মামি, তুমি যে কি বলো না, কফি তো এর জন্য আবার তোমাদের ডাকবো? তখন আয়েশা চৌধুরীর চোখ গেল ইরজার দিকে। উনি ইরজার দিকে তাকিয়ে বলল, ইরজামা, রাতে ঘুম হয়নি বুঝি? চোখ দুটো কেমন লাল হয়ে আছে? তখন ইরজা আমতা আমতা করে বলল, আসলে মা, নতুন জায়গা তো, তাই ঠিকমতো ঘুম হয়নি। সমস্যা নেই মা। তখন পেছন থেকে আওয়াজ আসলো, গ্রামের মেয়ে তো, তাই ভালো পরিবেশ, একটু অস্বস্তি হচ্ছিল। তা গ্রামের উনি দেখি আবার কফিও খায় দেখছি। এই কথা শুনেই সবাই পেছনে তাকালো। ওখানে প্রিয়া আর ওর মা দাঁড়িয়ে আছে। তাদের পেছনে রূপা, নিপা, পালক, তিশা আর ফাইজা। এবারই সকলেই খুব সকালে ঘুম থেকেই ওঠে, ফজরের নামাজ পড়ি। আইজানের রাগ হলো, ও কিছু বলল না, কারণ সে দেখতে চায় ইরজা কি বলে। ইরজা মুচকি হেসে বলল, একটু অস্বস্তি তো হচ্ছে, তবে পরিবেশ দেখে না, আপনার কথা শুনে। আর বাকি রইল কফির কথা। কেন আপু, কফির প্যাকেটে কি লেখা ছিল এটা নতুন শহরের মানুষদের জন্য, গ্রামের মানুষদের জন্য নয়? এই কথা শুনে প্রিয়া একটু থতমত খেয়ে গেল। বাকি সবাই মুচকি মুচকি হাসছে। প্রিয়া নিজেকে সামলিয়ে বলল, না, সেটা লেখা নেই, তবে গ্রামের লোকেরা এসব কফি চোখে দেখেছে নাকি?
এই কয়দিনেই দেখি বড়লোকি আদব কায়দা শিখে গেছো। কেন চোখে দেখবে না কেন? গ্রামে কি কোনো দোকানপাট নেই যে গ্রামের মানুষ কফি চোখে দেখবে না? আচ্ছা, আপনি কি কখনো গ্রামে গেছেন? এখন গ্রামে গিয়ে দেখবেন সব গ্রামেই এখন অনেক উন্নত হয়ে গেছে। আসলে দেশ উন্নতির দিকে গেলে কি হবে, মানুষের মন তো উন্নত হতে পারেনি। এ কথা শুনেই অপমানে প্রিয়ার মুখ থমথমে হয়ে গেল। তখন আয়েশা চৌধুরী বলল, ইরজা প্রথম দিন থেকেই কফি খায়। আমার বৌমাকে একদম কিছু বলবে না প্রিয়া। কিছু বলছি না বলে ভেবো না বারবার তোমাকে ছেড়ে দিব। আর ওর বড় লোকে আদব কায়দা ওর শিখতে হবে না, কারণ ও জন্ম থেকেই। তখন আইজান বলল, এই তোমরা সকাল সকাল কি শুরু করেছো? আর প্রিয়া, তোকে বলেছি না আমার বউয়ের সাথে বুঝে শুনে কথা বলতে? করে নিলি তো বেজ্জতি। চলো বউ, এখন তো কফি খাওয়া শেষ, আমরা রুমে যাই। আইজান ইরজার হাত ধরে রুমে চলে গেল আর আয়েশা চৌধুরীকে ইশারা দিয়ে বলল যাতে কিছু না বলে। প্রিয়াও রেগে মেগে ওখান থেকে চলে গেল। পেছন থেকে ফাইজা তিশাকে বলল, মা ঠিক কি বলতে চাইছিল বলো তো তিশা আপু? ভাবির বড়লোকই আদব কায়দা শেখার প্রয়োজন নেই, ভাবি জন্ম থেকেই। আমিও বুঝতে পারছি না, সব মাথার উপর দিয়ে গেল। আর তোর খালাতো বোনও কিরকম সবসময় ভাবিকে নিয়ে এটা ওটা বলতেই থাকে। অবশ্য ভাবিও আমাদের কম যায় না, মুখের ওপর জবাব দেয়। ওরা অন্য কথা বলতে বলতে চলে গেল। তখন আয়েশা চৌধুরীকে তার বোনটা বলল, আয়শা, তুই তোর ছেলের বউয়ের জন্য আমার মেয়েকে কথা শোনালি? কেন আপা, তোমার মেয়ে কি অনেক ভালো কাজ করেছে যে তাকে বাহবা দিব? দেখো, আমার বৌমার নামে আমি কিচ্ছু শুনবো না। আমার বৌমা কোথা থেকে এসেছে, কি করেছে, সেটা নিয়ে আমার বিন্দুমাত্র আক্ষেপ নেই। তাই তোমাদের কেউ বলছি, একদম ইরজাকে কিছু বলবে না। আয়েশা চৌধুরী ওখান থেকে চলে গেল আর ওনার বোনও রেগে মেয়ের মতোই চলে গেল। নাস্তা খাওয়ার সময় আইজান নানা ভাইকে বলল, নানা ভাই, আর্জেন্ট একটা কাজ পড়ে গেছে, আমাকে যত তাড়াতাড়ি সম্ভব ঢাকা ফিরতে হবে। আইজানের কথা শুনে সকলে আইজানের দিকে তাকালো। নাহিদ তালুকদার বলল, আজকেই যেতে হবে, কালই তো এলে, আর তোমার তো আরো 2 দিন ছুটি ছিল। আসলে নানা ভাই, আমি অনেক দিন যাবৎ একজনকে ধরার চেষ্টা করছিলাম। ফাইনালি কাল রাতে তাকে ধরতে পেরেছে আমার টিম। স্যার বলেছে যত তাড়াতাড়ি সম্ভব ফিরে যেতে, কারণ তার সব কিছুর ডিটেলস আমার কাছে। আমি না গেলে তারা কিছুই করতে পারছে না। তাহলে আর কি করার, যেতে যখন হবে তাহলে যাও, তবে নাত বউ যাবে না। না নানা ভাই, তোমার নাত বউকে আমার সাথে যেতে হবে। মা বাবা ফাইজার তিশা থাকুক, আমাদের দুজনকে যেতে হবে। তখন আইজান নানুমণিকে বলল, তোমার কাজ আছে, কিন্তু নাত বউয়ের তো নেই, তাই নাত বউ কোথাও যাচ্ছে না। তাছাড়া নাত বউয়ের সাথে আমার কত কথা বাকি। সরি নানুমণি, তোমার কথা রাখতে পারলাম না। তা কথা বলবে সব তিশার বিয়ের জন্য রেখে দাও, তখন করে নিও। এই নাত বউ, তুই কিছু বল। তখন ইরজা বলল, আমি কি বলবো নানুমণি, আপনার নাতি কি আমার কথা শুনবে? তখন নাহিদ তালুকদার বলল, কালই না শুনলে, তাহলে আজ শুনবে না কেন? তখন আইজান বলল, তোমরা যাই বলো না কেন, আমি আমার বউকে রেখে যাচ্ছি না। তখন আয়েশা চৌধুরী বললেন, সবাই এত করে বলছে, তখন রেখে যা না, 2 দিনের তো ব্যাপার। তখন নাহিদ তালুকদার বললেন, আইজান, সবাই যে সেই ইচ্ছা থেকে যাক, তাহলে রেখে যাও না, তোমরা তো আর রোজ রোজ এখানে আসো না। সরি নানা ভাই, মাফ করো, আমি এখন কারো কথা রাখতে পারলাম না। কিন্তু তখন ইশতিয়াক চৌধুরী বললেন, বাবা ওদের যেতে দিন। আইজান খান এত মানা করছে, তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে। আচ্ছা ঠিক আছে। আইজান আর ইরজা খাবার খেয়ে উপরে চলে গেল। ইরজা উপরে যেই বলল, সবার মন খারাপ করে এভাবে যাওয়া কি ঠিক হবে? ইচ্ছে থাকলেও উপায় নেই, কারণ যাওয়াটা জরুরি। তাছাড়া তুমি তো সব জানোই। তাছাড়া ও জেনে গেছে আমরা সিলেট আছি, আর আমি শিওর তোমাকেও চেনে, তাই রিস্কের মধ্যে তোমাকে রেখে যাব না। তুমি কে সেটা না জানলেও তুমি আজাহার মির্জার মেয়ে সেটা সে জেনে গেছে। তার উপর পরশেরও তো কোনো ব্যবস্থা করা হয়নি। এত রিস্কের মধ্যে তোমাকে রেখে গেলে আমি শান্তিতে নিঃশ্বাস নিতে পারবো না।
সব সময় ভয় হবে তোমার কিছু হয়ে গেল না তো? বুঝতে পেরেছি। ওরা রেডি হয়ে নিল। তারপর বিদায় নেয়ার জন্য নাহিদ তালুকদারের ঘরে গেল। ওরা যেতেই আইজানের নানুমণি একজোড়া বালা ইর্জার হাতে পরিয়ে দিয়ে বলল, এটা আমি আইজানের বইয়ের জন্য রেখেছিলাম। ইর্জা মুচকি হেসে উপহার গ্রহণ করলো। তখন নাহিদ তালুকদার বলল, এবার তো তোমাদের সাথে সময় কাটতে পারলাম না, কাল এলে আজই চলে যাচ্ছ? তখন ইর্জা বলল, নানা ভাই, এবার তো সময় কাটাতে পারলাম না, কিন্তু এর পরের বার অনেক সময় নিয়ে আসব। তখন আপনার নাতি বারণ করলে ওনাকে রেখে আসব। কথা শুনে নানা ভাই হেসে ফেললো আর বলল, খুব ভালো থেকো তোমরা। আইজান আর ইর্জা সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। হ্যালো মিস্টার কাল সদ্য নতুন হওয়া অন্ধকার জগতের একমাত্র বস ওরফে 1 কোটি টাকার মালিক। একথা শুনতেই সামনের লোকটি ক্লান্ত চোখে আইজানের দিকে তাকালো। লোকটার বয়স 30-35 হবে। এখানে আইজান ছাড়াও আরো 2জন লোক আছে। তাদের মুখে মাস্ক, চোখের চশমা, তাদের মুখ বোঝা যাচ্ছে না। লোকটিকে আনার পর থেকেই অনেক মারধর করা হয়েছে, তাই মার খেয়ে বেচারা ক্লান্ত হয়ে পড়েছে। লোকটি বলল, তোমরা আমাকে এখানে এনেছো কেন? তোমাদের সাথে আমার কি শত্রুতা? এতক্ষণ আইজান চুপ করে সব দেখছিল আর শুনছিল। সব শুনে আইজান বলল, আচ্ছা, তোমার নাম তো আসিফ, তাই না? আমার নাম আসিফ। তুমি এই লাইনে কতদিন যাবত আছো? এই তো 3 বছর। আচ্ছা, তুমি কি 20-25 দিন আগে শাওনকে কোনো অপরিচিত লোকের সাথে কথা বলতে দেখেছো সবার আড়ালে, যা তোমরা জানো না? শাওন তোমাদেরকে জানায়নি? শাওনের সব কাজই আমাকে রাখতো, কিন্তু 1 মাস আগে উনি একটা কাজ করব বলে আমাকে কেউরে সাথে নেয় নাই। ওনারা নাকি বাইরের লোক আছে, তাকে দিয়ে কাজ করাইবো। আমরাও কিছু কই নাই, তবে একজন কোট প্যান্ট পরা লোকের সাথে তারে অনেকবার দেখেছি। 1 মাস আগে উনি আইলেই শাওন আমাকে ঘর থেকে বাইর করে দিত। আমার মনে হয় সেই লোকটাই হইব। ওয়াও, গ্রেট। তোর কাছে কি তার কোনো ছবি আছে? না, ছবি তুলি নাই, তবে সে কেমন দেখতে সেটা বলতে পারো। ওকে, আর একটা কথা, পরশ এই লাইনে কবে থেকে ঢুকেছে? তোমরা কারা? এত কিছু জানলে কেমনে? আমরা কারা সেটা তোর না জানলেও চলবে। যে প্রশ্ন করছি তার উত্তর দে। পরশ 6 মাস হয়েছে এই লাইনে ঢুকেছে। ওকে, যা জানার জানা হয়ে গেছে। কাউসার ওকে নিয়ে যাও, আর যা যা কালেক্ট করতে পারো করো, আর স্কেচও বানিয়ে নাও। কাউসল লোকটাকে নিয়ে চলে গেল। ওরা আর এর আগেও লোকটা থেকে স্কেচ বানিয়ে শাওনকে চিনিয়েছিল। ওর ছবি বের করতেই সবাইকে জানিয়ে দেয়, আর সবাই মিলে অনেক চেষ্টার পর জানা যায় শাওন সিলেটে আছে। লোকটাকে নিয়ে যাওয়ার বলে একজন বলল। ও এত তাড়াতাড়ি সব বলে দিল কেন? তখন আইজান বলল, কারণ ও মায়ের দেখে খুব ভয় পায়। মারে ওর ফোবিয়া টাইপ কিছু একটা আছে। ছোটবেলায় নাকি ওকে ওর বাবা অনেক মেরেছিল, তবে থেকেই ও ভয় পায়। তাও এরকম খারাপ প্রফেশনে ঢুকেছে। আমরা আরো এক ধাপ এগিয়ে গেলাম। তাও ফুল কোথায়? আমার কেবিনে কাল ঘুমায়নি, তাই আজ সব ঘুম ওর চোখে ভর করেছে। কেবিনে এসে ওকে ঘুমাতে বলেছি, সেও চুপচাপ ঘুমিয়ে পড়েছে। একথা শুনে লোক দুটো মুচকি হাসলো আর বলল, ধন্যবাদ আইজান সবকিছুর জন্য। এসব ছাড়, এখন তোদের ফুলকে ঘুমের কলি থেকে বের কর। ঘুম থেকে উঠা, তারপর একসাথে খাবো। রাতে বাসায় ফিরেই ইরসা আর আইজান ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিল। তারপর নিচে এলো। তখন দেখলো সবাই ওদের দুজনের জন্য খাবার টেবিলে বসে আছে। সবাই বলতে তমা চৌধুরী আর স্বপ্না। তমা চৌধুরী বললেন, তোমাদের নানাবাড়ি কেমন কাটলো? তখন আইজান বলল, ভালো কেটেছে, তবে কাজের জন্য তাড়াতাড়ি আসতে হলো। ওরা আসবে কবে? ওরা না বলে বলো, তোমার মেয়ের জন্য টেনশন হচ্ছে। ভাবি যখন আছে তাহলে আমার আবার টেনশন কিসের? বাড়ির লোকজন বাড়িতে না থাকলে খুব ফাঁকা ফাঁকা লাগে। তখন স্বপ্না বলল, সব কি আপনারাই বলবেন? এই বাড়ির বউদেরও তো কিছু বলার সুযোগ দিন। তখন ইরজা বলল, আরে ভাবি, আগে ওনার কথা শেষ করুক, তারপর আমরা করব। তা তৌকির কোথায়? তোমরা আছো শুনে খুব খুশি হয়েছি। সারা বাড়ি দৌড়ে বেরিয়েছে, কিন্তু তোমরা আসার আধা ঘন্টা আগেই ঘুমিয়ে গেছে। ও আচ্ছা। তখন আইজান বলল, আচ্ছা কাকিমণি, কাকাই আর ভাইয়া কোথায়? কাকাইকে তো পাওয়াই যায় না। আমিও কাজে থাকি, কে কি করে দেখাই হয় না। তমা চৌধুরী বলল,
আরে তোর কাকাই তো বাহিরের বিজনেস দেখছে। তিশার আংটি বোতল এর 7 দিন আগে গিয়েছিল, আবার তার 2 দিন পরে ফিরে এসেছে। আবার তিশার আংটি বদলের পরের দিনই তো গেল, আর আসেনি। তুই তো এখন ইজরাকে নিয়ে ব্যস্ত ছিলি, তাই বোধহয় নজরে আসেনি। আর তোর ভাইয়ার তো 2 দিন ধরে চাপ বেশি, কারণ ভাইয়ার নেই। এই পুরো অফিসটাই তো ওই সামলাচ্ছে। আজকে আসতে দেরি হবে। তখন স্বপ্না বলল, আচ্ছা ইরজা, তুমি তো আমাদের বাড়িতে এসেছো অনেক দিন হলো, তোমার ব্যাপারে তো কিছুই জানা হলো না। তোমার পরিবারে কে কে আছে? এই কথা শুনেই ইজ্জাত হতমত খেয়ে গেল। আইজান ওর অবস্থা বুঝতে পেরে কিছু বলবে, তখনই তৌকিরের কান্নার শব্দ শোনা গেল। বোধহয় ঘুম থেকে উঠে পড়েছে। স্বপ্না তাড়াতাড়ি করে রুমে চলে গেল। ইজ্জা আর আইজান মনে মনে হাসলো। কিছুক্ষণ পর স্বপ্না তৌকিরকে নিয়ে এলো। তৌকির ইজ্জাকে দেখে হেসে বলল, কাকিমণি। ইজ্জা হেসে উঠে তৌকিরকে কোলে নিল। কপালে একটা চুমু দিয়ে এতেই তৌকির হেসে উঠল। তখন স্বপ্না হেসে বলল, মহারাজা কান্না শুরু করলে আর থামে না, কিন্তু ইরজার নাম বললাম অমনি উনি কান্না থামিয়ে বলল কাকিমণির কাছে যাবে। তমা চৌধুরী বলল, অনেক গল্প হলো, এখন খাওয়া যাক। ওরা কত দূর জার্নি করে এসেছে, খিদে পেয়েছে নিশ্চয়ই। ওরা সবাই মিলে খাবার খেলো। ইজ্জা তৌকিরকে কোলে নিয়েই খেয়েছে। খাবার খেয়ে আইজান রুমে চলে গেল। আর ইজ্জা স্বপ্নার সাথে বসে গল্প করছে কিছুক্ষণ, তারপর উপরে চলে গেল। স্বপ্না মেয়েটা দারুণ, খুব সহজ সরল। ইজ্জাকে নিজের বোন বানিয়েছে। তৌকির তো ইজ্জা বলতে পাগল, ইজ্জাকে খুব ভালোবাসে, আর তৌকিরও তাই। ও উপরে গিয়ে দেখলো আধশোয়া হয়ে আইজান চোখ বন্ধ হয়ে আছে। তা দেখে ইজ্জা বলল, ও আচ্ছা, ঘুম পেলে ঘুমিয়ে পড়ুন, অমনি হয়ে শুয়ে আছেন কেন? ঘাড় ব্যথা হবে তো। তখন আইজান চোখ খুলে বলল, মাথা ব্যথা করছে বউ, মাথাটা একটু টিপে দাও তো। এটা শুনে ইজ্জা ব্যস্ত হয়ে পড়ল। আগে বলবেন না আপনার মাথা ব্যথা? দাঁড়ান, আমি মাথা ব্যথার বাম নিয়ে আসছি, দেখবেন তাড়াতাড়ি মাথা ব্যথা কমে যাবে। ইজ্জা ড্রয়ার থেকে বাম নিয়ে এলো, তারপর আলতো করে আইজানের মাথা টিপতে লাগলো। আইজান ইজ্জার কোলে মাথা রাখলো। তা দেখে ইজ্জা মুচকি হাসলো আর বলল, মাথা ব্যথা কি আস্তে আস্তে কমছে জনাব? আমার বউ আমার মাথা টিপে দিচ্ছে। মাথার ঘাড়ে কটা মাথা যে মাথা ব্যথা কমবে না? মাথায় ঘাড়ে কটা মাথা শুনে ইজ্জা হেসে বলল, আর মাঝে মাঝে এমন বোকা বোকা কথা বলেন না যে না হেসে পারি না। বোকা বোকা কথা বলে যদি শুভ্রপরীর মুখে হাসি ফোটানো যায়, তাহলে তোমার প্রেমিক পুরুষ সেই বোকা বোকা কথা বারবার বলবে। আপনার না মাথা ব্যথা করছে? বেশি কথা না বলে চুপচাপ করে শুয়ে থাকুন। আইজান আর কিছু বলল না, কারণ সে আজ বড় ক্লান্ত। কিছুক্ষণ পর আইজান ইজ্জার কোলে ঘুমিয়ে পড়ল। তা দেখে ইজ্জা মুচকি হেসে আইজানের কপালে চুমু দিয়ে বলল, প্রাণের মানুষকে এটা বোঝানো কষ্ট হয় যে কতখানি ভালোবাসা যায় তাকে, কতখানি সে নেয় হৃদয়ের দখল। এই সংশয়ে থাকতেও যেন ভীষণ ভালো লাগার অনুভূতি। সেই অনুভূতি নিয়ে দূরে দূরে থাকলেও তাকে মনে রাখতেই যেন সার্থক লাগে খুব। আপনি আমার প্রাণের মানুষ, বুঝলেন তো? আপনাকে যে আমার লুকিয়ে লুকিয়ে ভালোবাসতেই ভালো লাগে, কারণ প্রকাশহীন ভালোবাসা আলাদা আনন্দ দেয়। আমিও আপনাকে ভালোবাসি প্রেমিক পুরুষ, আপনার শুভ্র পরিও আপনাকে ভালোবাসে। দেখতে দেখতে কতগুলো দিন পার হয়ে গেল। 5 দিন পর তিশার বিয়ে। আজ ওরা সব ইয়াংস্টাররা সবাই যাবে বিয়ের শপিং করতে। সাথে মলি ওর ননদও আছে। চৌধুরী বাড়ির একমাত্র ভাগ্নি, তাই সে একটু ভাব নিয়েই চলে। তিশার কাজিনরাও আসছে। তিশারা সিলেট থেকে ওরা 2 দিন পরেই ফিরে এসেছে। পরশকে কোনো কারণে আইজান ধরেনি, তবে ওয়ার্নিং দিয়ে আর সঠিক সময়ের অপেক্ষা করছে। ইয়াংরা শপিংও আসতে চায়নি। তিশা আর ফাইজা জোর করেই এনেছে। ইজ্জা বলেছে আইজান যদি বলে তাহলে সে আসবে। ফাইজা ফোন করে আইজানকে জানিয়ে ইজ্জা আসছে শুনে আইজানও আসছে। ওরা সবাই শপিং মলের সামনে দাঁড়িয়ে আছে, কারণ আইজান এসে এখনো পৌঁছয়নি। তখন মলি বলল, আইজানের জন্য আবার অপেক্ষা করার কি হলো? ও কি শপিং মলে চেনে না? তখন ফাইজা বলল, আরে ভাইয়া, যখন আসছে তখন 5 মিনিট দাঁড়াই না, সবাই একসাথে শপিং মলে ঢুকবো। তখন তুহিন বলল,
ফাইজা ঠিক বলেছে। তাছাড়া তোদের মানে এতগুলো লেডিসকে আমি একা সামলাবো কিভাবে? তখন স্বপ্না বলল, আমাদের সামলাতে বলছে কে? এমন ঢং করছে যেন ভাজা মাছ উল্টিয়ে খেতে পারে না। তখন তুহিন মেকি হাসি দিয়ে বলল, হুম, ওই একটু, এই তো আইসান এসে পড়েছে। সবাই ওদিকে তাকালো, দেখলো আইজান আসছে। আইজান এসেই বলল, সরি একটু লেট হলো, তো এখন যাওয়া যাক। সবাই একসাথে শপিং মলে ঢুকলো। আইজান দৌড়ে এসে ইজ্জার হাত ধরলো। ইজ্জা একটা মেরুন রঙের বোরকা আর হিজাব পরে এসেছে। ইজ্জা মুচকি হেসে বলল, আপনি সেদিন বললেন আমি নাকি সুযোগ পেলেই আপনার হাত ধরি, কিন্তু আপনিও যে সুযোগ পেলেই আমার হাত ধরেন সেবেলা। তুই তো পিচ্ছি একটা মেয়ে, তাই হাত ধরে চলাচল করি, আবার হারিয়ে গেলে। কি পিচ্চি বাচ্চা? হাউ ফানি। হাউ ফানি? কে পানি দিয়ে গুলে খেয়ে নিয়ে বলো তো তিশার বিয়েতে কি পরবে, গাউন না শাড়ি নাকি লেহেঙ্গা? ইজ্জা আইজানের কথা শুনে হেসে বলল, আপনি যেটা পড়তে বলবেন সেটাই পরবো। তখন আইজান ভাবুক হয়ে বলল, শাড়ি এত মানুষের মাঝে সামলাতে পারবে না, গাউন না হলে লেহেঙ্গা ঠিক হবে, সাথে ম্যাচিং হিজাব আর মেকআপ আমি করে দিব, চলবে? আপনি মেকআপ করতে পারেন না? মানে আমি মেয়ে হয়ে মেকআপ করতে পারি না, আর আপনি ছেলে হয়ে মেকআপ করতে পারেন? আরে ইউটিউব দেখে করব, তোমার জামাইয়ের অনেক ট্যালেন্ট, একবার দেখে সব পারে। আচ্ছা ঠিক আছে, সেটা সেদিন দেখব। এখন চলেন, না হলে আবার সবাই মজা করবে। ওরা সবাই ইচ্ছে মতো শপিং করলো। সবার অগোচরে আইজান ইজ্জার জন্য একটা শুভ্র রঙের গাউন আর ক্রিম কালারের হিজাব কিনলো, সাথে প্রয়োজনীয় সব। তখন ইজ্জা ফাইজাদের সঙ্গেই ছিল। এদিকে ইজাও সবার অগোচরে আইজানের জন্য কাজ করা ক্রিম আর শুভ্র রঙের মিশ্রণে একটা পাঞ্জাবি কিনলো। দুজনের অগোচরেই একই রঙের ড্রেস কিনলো। সবাই শপিং করে ক্লান্ত। আজ অবশ্য মলি ইরজাকে কিছু বলেনি, কারণ ইরজা ছিল ওর সাথেই। সবশেষে তুহিন বলল, এখন কিছু খাওয়া যাক, এত শপিং করি আমার ক্ষুধা লেগে গেছে। সবাই তুহিনের কথা মতো প্রকাশ করলো। এটা শুনে মলির মাথায় একটা দুষ্টু বুদ্ধি এলো। সবাই একটু রেস্টুরেন্টে গেল। তখন মলি বলল, অ্যাটেনশন মাই ডিয়ার কাজিনগণ, আমি হলাম কাজিন মহলের সবার থেকে বড়, তাই আমি বড় হিসেবে আজ সবাইকে ট্রিট দিব। আর খাবারের অর্ডারও আমি দিয়ে দিচ্ছি, কেউ মানা করতে পারবে না। এটা শুনে সকলে হৈ হৈ করে উঠল। তবে আইজান আর ইজ্জা অন্য কিছু ভাবছে। ওরা বেশ ভালো করেই বুঝতে পারছে আসলে মলি কি করতে চাইছে। কেউ কিছু বলল না। ইজ্জা মুচকি হাসি ঝুলিয়ে বসে আছে। ওর হাসি দেখে মলি বলল, হেসে না মেয়ে, আর একটু পর তোমার সকলের সামনে নাক কাটা যাবে, তখন দেখবে এই হাসি কোথায় যায়। কিছুক্ষণ পর খাবার চলে এলো, সব কন্টিনেন্টাল খাবার। তা দেখে সবাই বেশ খুশি হলো, কারণ ওদের কারো কারো খুব পছন্দের খাবার। মলি বলল, নাও সবাই শুরু করো। সবাই শুরু করলো, শুধু ইজ্জা আর আইজান খাচ্ছে না। তা দেখে মলি বলল, কি হলো ইটজা, খাচ্ছ না কেন? তখন ইজ্জা মুচকি হেসে বলল, আসলে আপু আমার খেতে ইচ্ছে করছে না। ইচ্ছে করছে না নাকি খেতে পাচ্ছ না, কোনটা বলো তো? তেমন কোনো ব্যাপার না আপু, আমার সত্যিই খেতে ইচ্ছে করছে না। কেমন ব্যাপার সেটা বেশ ভালো করেই বুঝতে পারছি। তুমি যে এগুলো কোনোদিন খাওনি সেটাও বুঝতে পারছি, আর খেতে যে পারো না সেটাও বুঝতে পারছি। আচ্ছা, তুমি কখনো স্পুন, ফর্ক এবং নাইফ দিয়ে খাবার খেয়েছো? আচ্ছা, তুমি জানো তো নাইফ দিয়ে কিভাবে খাবার কাটতে হয়? একথা শুনেই তিশার কাজিনরা হেসে উঠল। তিশা, ফাইজার, স্বপ্না মাথা নিচু করে ফেলল। তখন আইজান মুচকি হেসে বলল, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। ইজা মুচকি হেসে সুন্দর করে নাইফ দিয়ে খাবারটা কেটে পক দিয়ে খাবারটা খেলো। এটা দেখে যারা মাথা নিচু করেছিল ওদের মুখে হাসি ফুটে উঠল। আইজান তো প্রথম থেকে মুচকি মুচকি হাসি ঝুলিয়ে রেখেছিল। ওর খাওয়ার দেখে সবাই চুপ হয়ে নিজের মতো করে খেতে লাগলো। কিন্তু মলি অপমানিত হলো। কিছু না বলে কিভাবে মানুষকে অপমান করা যায় সেটা সে ভালো বুঝতে পারলো। মলি আর একটা কথাও বলল না। সবার খাওয়া হয়ে গেলে সবাই যার মতো করে বাড়ি ফিরে গেল। ইরজা আর আইজান ওদের গাড়িতে আলাদা এসেছে, তাই ওকে কেউ প্রশ্ন করার সুযোগ পায়নি। ওরা ফ্রেশ হলো। ইরজা আইজানের জন্য কেনা পাঞ্জাবির প্যাকেটটা এগিয়ে দিয়ে বলল, স্টার, আপনার জন্য একটা গিফট এনেছি, দেখুন তো পছন্দ হয় কিনা। আইজান অবাক হয়ে বলল,
কি আমার জন্য গিফট? কেন, আমি দিতে পারি না বুঝি? তা না, তবে মিসেস আমিও তোমার জন্য একটা গিফট এনেছি। দাঁড়াও আমি নিয়ে আসছি, দুজনে একসাথে খুলবো। আচ্ছা। আইজান গিয়ে ইর্জার জন্য আনা প্যাকেটগুলো নিয়ে এলো, তারপর ইর্জাকে দিল আর ইর্জা থেকে থেকে ওর প্যাকেটটা নিল। দুজনের প্যাকেট খুলে অবাক হয়ে গেল একই রঙের চোখে দেখে। দুটো খুব সুন্দর। আইজান বলল, দেখেছো তো শুভ্রপরি, আমাদের কত মিল। দুজনেই দুজনের জন্য শুভ্র রং পছন্দ করে এনেছি। তাই তো দেখছি। শুক্রিয়া এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য। আপনাকেও শুক্রিয়া। সত্যি এটা দারুণ হয়েছে। এটা তুমি তিশার বিয়ের দিন পরবে, আর আমিও তাই। যদিও সবার সামনে অন্যরকম কিনেছি, তবু আমরা এই দুটোই পারবো। আচ্ছা ঠিক আছে। তিশার বিয়ের আগের দিন মানে হলুদের দিন সবাই চৌধুরী বাড়িতে চলে এসেছে। বাড়ি ভর্তি মানুষ। আইজান বলে দিয়েছে সব সময় আয়শা চৌধুরীর সাথেই থাকতে, তাই ইরজাও আয়শা চৌধুরীর হাতে হাতে কাজ করছে। চৌধুরী বাড়ির বউরা সবাই খুব ব্যস্ত আজ। সেদিনের পর কেউ আর ইরজাকে কোনো প্রশ্ন করেনি। আইজান সোফায় বসে আছে, কিন্তু কেউ এদিকে আসছে না। আইজান তিশার বিয়ের জন্য 3 দিন ছুটি নিয়েছে। এখন বেশি কাজ নেই, তাই ওর স্যারও ওকে ছুটি দিয়েছে। এদিকে বাড়ি ভর্তি মানুষের আইজানের ভালো লাগছে না। তার বউ কোথায় সে সকাল থেকে দেখতে পাচ্ছে না, তাই আরো বেশি বিরক্ত। ইজ্জা রান্নাঘরে আয়শা চৌধুরীর কাছে সাহায্য করছে। আইজান উঠে রান্নাঘরের দিকে যেতেই নিল, তখন তিশার দূরসম্পর্কের মামি ইজ্জাকে বলল, আরে আজান বাবা, কেমন আছো তুমি? এ কথা শুনে আইজান ওনার কাছে গেল আর বলল, এই আলহামদুলিল্লাহ ভালো আছি মামি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার সাথে একটা কথা ছিল, তোমার মায়ের সাথেই বলতাম, কিন্তু তিনি তো ব্যস্ত। জি বলেন মামি। আসলে সকালবেলা থেকেই দেখছি একটা মেয়ে তোমার মায়ের কাজে সাহায্য করছে। ওই মেয়েটা কি হয় তোমাদের? কোন মেয়েটা মামি? আরে ওই মেয়েটা যে হালকা আকাশি রঙের বড় জামা পরেছে আর মাথাটা ওড়না দিয়ে পুরো ঢাকা। আইজানের মনে পড়ল ইজ্জা এরকম ড্রেস পরেছে, তাই ও একটু কৌতূহল হলো আর বলল, আমি চিনতে পেরেছি, কিন্তু আপনি ওর ব্যাপারে কি বলবেন বলেন। আসলে মেয়েটারে আমার খুব পছন্দ হয়েছে। ও যদি তোমাদের চেনা জানা কেউ থাকে তাহলে আমার ছেলের সাথে মেয়েটার বিয়ের কথা বলতাম। ফাইজা ওখানেই ছিল আর কিছু একটা খাচ্ছিল। তিশার মামির কথা শুনে ফাইজার মুখ থেকে খাবার পড়ে যায় আর ফাইজা কাশতে থাকে। আর বেচারা আইজানের মুখটা দেখার মতো হয়েছিল। নিজের বউয়ের বিয়ের কথা ওর কাছে এসেই ইচ্ছে করছে সামনে ওনাকে কিছু একটা করতে। ওখানে তুহিনও ছিল। ও আইজানের চেহারা দেখে হাসছে। আসলে মামি আজ সকালে এসেছে, তাই জানে না ইজ্জা কি। আইজান ওখান থেকে সোজা রান্নাঘরে চলে গেল। তা দেখে তিশার মামি বলল, আরে কি এমন বললাম যে আজান চলে গেল? তখন তুহিন বলল, ও কি বলবে মামি, ও মেয়েটা তো বিবাহিত, তাই কিছু বললো না। আর মেয়েটার জামাই আর কেউ না, আমাদের আইজান। কি বিবাহিত? আজান বিয়ে করেছে? আমি চাইছিলাম আমার ছেলের পরে আমার মেয়ের জন্য আজানের বাবা মায়ের সাথে কথা বলবো। এটা কি হলো? আমার নাকটাই কাটা গেল। ওনার কথা শুনেই সবাই হেসে উঠল। আইজান রান্নাঘরে গিয়ে আয়শা চৌধুরীকে বলল, মা অনেক হয়েছে, এখন আমার বউকে ছাড়ো। আমার বউ এখন উপরে যাবে। আরে কি হয়েছে তোর? এত রেগে আছিস কেন? আর তোর বউকে কি আমি ধরে রেখেছি নাকি? অত শত আমি জানি না। ইরজা হাত ধুয়ে উপরে চলো। তখন ইরজা বলল, হাতে আরেকটু কাজ আছে, ওটা করেই আসছি। আমার ইম্পর্টেন্ট জিনিস খুঁজে পাচ্ছি না, এখন আমার ওটা লাগবে, পড়ে গেলে হবে না, চলো। তখন আয়শা চৌধুরী বললেন, ইরজা, এখানে সব কাজ প্রায় শেষ, তুমি যাও দেখো আইজানের কি কি লাগে, বাকিটা আমরা করে নিচ্ছি। আচ্ছা মা, আর আপনি যান, আমি আসছি। না, তুমি হাত ধুয়ে নাও, আমি এখানেই আছি, আমার সাথেই যাবে। অগত্যা ইরজা হাত ধুয়ে নিল আর আইজানের কাছে এলো। তা দেখে আইজান ইরজার হাত ধরলো। তা দেখে ইরজা বলল, এ কি, সবার সামনে এমন হাত ধরেছেন কেন? লোকে কি বলবে? আমার বউয়ের হাত আমি ধরেছি, তাতে কার বাপের কি? এখন কোনো কথা না, চলো। আইজান সবার সামনে ইরজার হাত ধরে উপরে চলে গেল। এদিকে আয়শা চৌধুরীরা কিছুই বুঝতে পারলো না। তখন হাসতে হাসতে ফাইজা রান্নাঘরে এলো আর বলল, ভাইয়া হেব্বি খেপে গেছে আজ। আর তখন স্বপ্না বলল,
এই ফাইজা, কেসটা কি বলো তো? আরে ভাবি, তিশার দুঃসম্পর্কের মামি আছে না, উনি ভাইয়াকে বলছিল ওনার ছেলের সাথে ভাবির বিয়ের কথা। ব্যাস, এতেই ভাইয়া রেগে ভাবিকে নিয়ে চলে গেল। ফায়জা সবটুকু বলল, তা শুনেই সবাই হাসলো। তমা চৌধুরীও বলল, ভাবি কিছু মনে করো না, উনি বোধহয় জানে না, সকাল এসেছো তো তাই বোধহয় ইসরায়েল সম্পর্কে কিছু জানে না। তখন আয়েশা চৌধুরী মুচকে হেসে বলল, আরে কি মনে করব, কিছুই মনে করিনি। কিন্তু তোরাই কি আমার ছেলের পাগলামো দেখলি? সবার সামনে নির্লজ্জের মতো বউয়ের হাত ধরে নিয়ে গেল। এ কথা শুনেই সবাই হাসলো। তখন ওই মহিলাদের এসে আয়েশা চৌধুরীর কাছে ক্ষমা চাইলেন। এদিকে আইজান রুমে এসেই বলল, এরপর থেকে সব সময় আমার কাছাকাছি থাকবে, বুঝতে পারলে? কি হয়েছে বলুন তো আপনার? কি বলছেন কি? কিছু হয়নি। আমি আপনাকে ভালো মতোই চিনি, তাই হেয়ালি না করে বলুন কি হয়েছে। আইজান মুখ লটকিয়ে সব বলল। সব শুনে ইরজাই হেসে উঠল। তা দেখে আইজান বলল, তুমি হাসছো, আর আমার মনে হচ্ছিল ওই মহিলাকে এখনই তুলে আছাড় মারতে। বলে কিনা ওনার ছেলের সাথে তোমার বিয়ের কথা বলবে। আরে আপনি এত রেগে যাচ্ছেন কেন? বিয়ের কথা বললেই তো আর বিয়ে হয়ে যাবে না। ও তুমি বুঝবে না, তোমাকে দূরে যাওয়ার কথা বললেই আমার ভেতরটা হাহাকার করে ওঠে। তখন ইরজা আইজানকে জড়িয়ে ধরে বলল, আপনাকে ছেড়ে কোথায় যাব? আপনি যে আমার শান্তির নীড়। আইজান কিছু বলল না, মুচকি হাসলো। অতঃপর তিশার বিয়ের দিন। নির্দিষ্ট একজনকে ভালোবাসা সত্যি চমৎকার একটা বিষয়। যাকে ভালোবাসা যায় তাকে যদি নিয়ম করে মুখে না বলে কাজের মাধ্যমে রোজ ভালোবাসা প্রকাশ করা যায়, এটা অসম্ভব সুন্দর একটা ব্যাপার। আইজান আর ইরজা রেডি হচ্ছে। আজ আইজান ইরজার কেনা পাঞ্জাবি আর সাদা পাজামা পরেছে, আর ইরজা আইজানের দেয়া গাউন আর হিজাব। আইজান ইরজাকে মেকআপ করে দিতে চাইলেও ও ওর মতোই পাল্টিয়ে একটা ক্রিম কালারের নিকাপ এনেছে, সেটাই এখন বেঁধে দিচ্ছে তার উপর দিয়েই ইরজা হিজাব বাঁধবে। ঠিক তখনই ফায়জা ঢুকলো। আইজানের বাধা হয়ে গেছে, তাই ও একটু সরে গেল। তা দেখে ফায়জা বলল, তোমাদের আবার ডিস্টার্ব করলাম না তো? আইজান তখন বলল, ফাইজা, তুই সবসময় বেশি বুঝিস। তখন ফায়জা ওদের দুজনকে দেখে বলল, মাশাআল্লাহ ভাইয়া ভাবি, তোমাদের তো দারুণ লাগছে, কিন্তু এটা কখন কিনলে? কিনেছি এক সময়। তখন ইরজা এসে বলল, তোমাকেও মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। শুক্রিয়া ভাবি, এখন তোমরা নিচে চলো, মা যেতে বলেছে। তখন আইজান বলল, তুই যা, আমি আর ইজে একটু পর আসছি। ফায়জা চলে গেল। তখন ইরজা বলল, তো যাওয়া যাক এখন। আরে দাঁড়াও, তোমার জামাইকে কত হ্যান্ডসাম লাগছে, সুন্দর লাগছে, তার নজর কাটাও যদি কারো নজর লেগে যায়। তাই বুঝি? তাই এখন মাশাআল্লাহ বলো। মাশাআল্লাহ। ইরজা মুচকি হেসে বলল, ইয়া হায়াতি। হায়াতিটা আবার কে? আপনি খুঁজে বের করুন। তবে এটা বলছি, আপনার মাঝেই আপনি এর উত্তর খুঁজে পাবেন। যাই হোক, এদিকে আসুন আর নিচু হন। আইজান ইরজার সামনে দাঁড়ালো আর একটু নিচু হলো। ইরজা সূরা নাস আর সূরা ফালাক পড়ে ফু দিয়ে দিল আর বলল, হয়ে গেছে ইনশাল্লাহ। এখন কেউ আর আপনার উপর নজর লাগাতে পারবে না। এখন নিচে চলুন। আরে কোথায় যাচ্ছ? এখনো তো আমার বউয়ের প্রশংসা করা হলো না। বলেই আইজান ইরজাকে টেনে ওর সামনে এনে কপালে চুমু দিয়ে আর বলল, মাশাআল্লাহ, আজকে আমার শুভ্রপরীকে অনেক সুন্দর লাগছে। একদম সত্যি শুভ্রপরী লাগছে। জীবনে কি পেয়েছি আমি জানি না, হয়তো কিছু না পাওয়া আছে, তবুও আমি এখন খুশি এবং সুখী, কারণ আমার জীবনের ছেলেটা তোমাকে পেয়ে গেছি। জীবনে এখন একটাই চাওয়া, আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে ভালোবেসে মরতে চাই। এ কথাগুলো ইরজা খুব মনোযোগ সহকারে আইজানের চোখের দিকে তাকিয়ে শুনছিল। সব শুনে ও চোখ ছলছল করে উঠল। ইরজা মুচকি হেসে বলল, ঠিক এই জন্যই আপনি আমার হায়াতি। এখন চলুন নিচে যাই, মা অনেকক্ষণ যাবত অপেক্ষা করছে। আমার হায়াতি মানে আমি। আলহামদুলিল্লাহ, তুমি ক্লু দিয়ে দিলে। আমি আজকে বের করব কি এটা? ইরজা কিছু বলল না, মুচকি হাসলো। ও হাঁটা ধরলো আইজান ও তা দেখে ওর পেছনে গেল। ইরজা সিঁড়ির সামনে দাঁড়িয়েছে। কিছু মানুষের নজর গেল সেদিকে।
ও হাঁটতে লাগলো। ঠিক তখনই আইজান এসে ইর্জার হাত ধরে সিঁড়ি দিয়ে নামালো। ওদের দুজনের মুখেই লেগে আছে মিষ্টি হাসি। তবে ইর্জারটা কেউ দেখছে না, কারণ আজ শুধু ইর্জা চোখ দুটো বের হয়ে আছে। ওরা নেমেই ইর্জা আয়েশা চৌধুরীর কাছে গিয়ে বলল, মা আমাকে ডাকছিলেন? হ্যাঁ মা। বলতে বলতে ওনার চোখ গেল ওদের দিকে। উনি কারোর সাথে কথা বলছিলেন। ওদের দেখে ওনার চোখ দুটো জুড়িয়ে গেল। উনি ইর্জা আর আইজানের গালে হাত রেখে বলল, মাশাআল্লাহ, আমার ছেলে মেয়ে দুটোকে অনেক সুন্দর লাগছে। দোয়া করি ঠিক এভাবেই সারা জীবন থাকো তোমরা। তখন আইজান বলল, আমিন। আর শুক্রিয়া মেরে আম্মাজান। এখন বলো ডাকছিলে কেন? সবাই এসে পড়েছে, তাই ডাকছিলাম। আমার বৌমার সাথে তো পরিচয় করিয়ে দিতে হবে। ও আচ্ছা, তাহলে তোমরা থাকো, আমি গেলাম। দেখি তুহিন ভাইয়া কোথায় কোনো সাহায্য লাগবে কিনা। বলেই আইজান ওখান থেকে চলে গেল। আয়েশা চৌধুরী ইর্জার সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছিলেন। তখন গুটি গুটি পায়ে তৌহিদ আসে ইর্জার কাছে। তৌহিদকে কোলে তুলে নেয়। এমনিতেই ও তেমন কাউকে চেনে না। ঠিক কিছু মুহূর্ত পর বরযাত্রী আসে। সবাই সেদিকে যায়। তখন ইর্জা তিশার কাছে ছিল। ইর্জা তিশার রুমে থেকে বেরিয়ে নিচে এলো। হুট করে একটা হাতের দিকে নজর পড়তেই ও থমকে যায়। ও ঘামতে থাকে, হাত পা অবশ হয়ে আসছে, কিন্তু কাউকে কিছু বলতে পারছে না। ঠিক সেই সময় আইজান ওর কাছে এসে ওর চোখ দেখে বুঝতে পারলো ও কিছু হয়েছে। তখন ইর্জা আইজানের হাত ধরে থেমে থেমে বলল, আমার খুব অসহায় লাগছে। আইজান, আমাকে এখান থেকে নিয়ে চলুন। আমার শরীর অসাড় হয়ে যাচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না। কি হয়েছে শুভ্রপরি, তোমার এমন মনে হচ্ছে কেন? রুমে গিয়ে বলছি, আপনি প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলুন। ইর্জা ঠিক মতো দাঁড়াতে পারছে না দেখে আইজান এক হাত দিয়ে ইর্জাকে ধরলো। ঠিক তখনই আয়েশা চৌধুরী ওদের কাছে এসে বললেন, কি হয়েছে? জানি না মা, ও অসুস্থ বোধ করছে, ওর হাত পা কাঁপছে, ঠিক মতো দাঁড়াতেও পারছে না। কি বলছিস? ওকে তাড়াতাড়ি রুমে নিয়ে যা, আমি আসছি। না মা, তোমার আসতে হবে না, তুমি এখানে থাকো। আমার মনে হচ্ছে ইর্জার বিপি লো হয়ে গেছে, আমি ঘরে গিয়ে ওষুধ দিচ্ছি। আইজান ইর্জাকে নিয়ে রুমে চলে যায়। আইজান ইর্জার হিজাব নিকাব খুলে দেয়, কারণ ইর্জা অনেক ঘামছে। এক গ্লাস পানি খাইয়ে দেয় আর ইর্জার কথা মতো একটা ট্যাবলেটও খাইয়ে দেয়। এখন একটু বেটার লাগছে। ও চোখ বন্ধ হয়ে আছে। তখনই ওর চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। আইজান ইর্জার গালে হাত রেখে বলল, কি হয়েছে, কি দেখেছো তুমি? বাবার খুনি এখানেই আছে, এই অনুষ্ঠানে। এ কথা শুনেই আইজান অবাক হয়ে বলল, এই অনুষ্ঠানে আছে কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। সেদিন বাবার বুকে যে গুলি করেছিল আর বাবাকে আঘাত করেছিল, ওনার হাতে একটা ব্রেসলেট আর আংটি ছিল, সেটা আমি দেখেছি একজনের হাতে। আরে একই ব্রেসলেট আর আংটি তো অনেকেরই থাকতে পারে, তাই? আপনি আমাকে বিশ্বাস করেন তো? নিজের থেকেও বেশি। তাহলে আমি বলছি, ওইটাই সেই লোকটা। সেদিন তার মুখে মাস্ক ছিল, তবে তার বডি হাইট সব আমি দেখেছি পেছন থেকে। আজও আমি পেছন থেকেই দেখেছিলাম, একদম সেম টু সেম। আর বাকি রইল ব্রেসলেট একই রকম। ব্রেসলেট তো সবার থাকতে পারে, তাহলে আমি বলবো একই রকম ব্রেসলেট অনেকের থাকতে পারে, কিন্তু একই রকম ব্রেসলেট আর একই রকম আংটি কি অনেকের থাকতে পারে? কিন্তু দুটোই কাকতালীয়ভাবে ওনার সাথে মিলে গেছে। আপনি ওনার ব্যাপারে খোঁজ লাগান, বাকিটা আমি দেখে নেব। কিন্তু আমি তো চিনি না। আমার এখন ভালো লাগছে, আপনি যান, আমি আসছি। এমনি তো এইভাবে আমাদের দুজনকে ঘরে দেখলে সবাই বিষয়টা অন্যভাবে নিবে। আমি একটু ওনাকে দেখে হাইপার হয়ে যাচ্ছিলাম। আইজান নিচে চলে গেল আর আংটি আর ব্রেসলেটওয়ালার একা একাই খুঁজতে লাগলো, কারণ আজকাল ওগুলো পড়তে বেশি কাউকে দেখা যায় না। যদি লোকটা চলে যায়, তাই একা একাই খুঁজতে লাগলো। কিছুক্ষণ পর ইর্জা ফ্রেশ হয়ে মাথায় হিজাব আর নিকাব পরে আসলো আর আইজানকে খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে একসময় পেয়ে গেল। আইজানও ওকে দেখে এগিয়ে এলো। দুজন একসাথে খুঁজতে লাগলো। কিছুক্ষণ পর ওরা পেয়ে গেল। ওর কাকাইয়ের সাথে কথা বলছে। এখন ইর্জা দেখলো আইজান ইর্জার হাত ধরে ওখানে গেল, শিওর হওয়ার জন্য যে এই লোকটাই সেই লোকটা কিনা, কারণ ইর্জা সেদিন লোকটার কথা শুনেছিল। আইজান কাকাইয়ের কাছে গিয়ে বলল, কাকাই তুমি দেখো তো, কাকিমণি বোধহয় তোমাকে ডাকছে। তখন আইজানের কাকাই বলল,
ও আচ্ছা আইজান, ও হচ্ছে আমার বন্ধু শরীফুল আলম, ও ওর জেলার এমপি এখন। আর শরীফ, ও হচ্ছে আমার ভাতিজা আইজান, আর ওর পাশে ওর বউ। তোরা কথা বল, আমি আসছি। বলেই থাক চৌধুরী চলে গেলেন। তখন আইজান বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন আপনি? তখন শরীফুল আলম বললেন, ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? ওনার কণ্ঠস্বর শুনতেই ইজ্জাত জোরে আইজানের হাত ধরলো, মানে বোঝালো এটাই সেই লোক। আইজান বুঝতে পারলো ইজ্জার মানে কি চলছে। জি আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আচ্ছা আঙ্কেল, আপনি কোন জেলার এমপি? এ জেলা। কেন, কখন গিয়েছে ওখানে? গিয়েছিলাম একবার কাজের সুবাদে, আমি একজন সিআইডি অফিসার। এ কথা শুনেই লোকটা হকচকিয়ে উঠল আর নিজেকে সামলিয়ে বলল, আচ্ছা তোমার কথা বলো, আমার একটা জরুরি কল করার আছে। বলেই লোকটা চলে গেল। তখন আইজান ইজ্জার দিকে তাকিয়ে বলল, মনকে শান্ত করো, তাদের শেষ সময় নিকটে, এখন শুধু সময়ের অপেক্ষা। তার মানে এর জন্যই তোমার বাবা আমাদের মাঝে নেই। এর তথ্যই ছিল ওই পেন ড্রাইভ এ, যদি সেখানে মুখ দেখা যায়নি, কিন্তু নামটা তো ছিল শরীফুল আলম, তোমাদের জেলার এমপি ছিল, এটা জানতাম না। খুব তাড়াতাড়ি এর মুখোশ উন্মোচন হবে, শুধু এর জন্য আরো কিছু প্রমাণ লাগবে। তখন ইরজা বলল, তার মানে এই সকল অবৈধ কর্মকাণ্ডের জিনিস বাবা জেনে গিয়েছিল, যার জন্য বাবাকে জীবন দিতে হলো। কিন্তু বাবা তো প্রমাণ জোগাড় করেছিল, কিন্তু কোথায় রেখেছে সেটা বলেনি। নিশ্চয়ই আমাদের বাড়িতে রয়েছে, না হলে বাবা কোথায় রেখেছে বুঝতে পারছি না কিছু। সবকিছু তো আমি জানি, তবুও বুঝতে পারছি না। ভাইয়া তো বলল সব জায়গায় খুঁজেছি, কিন্তু পাইনি, কিছু বুঝতে পারছি না। আচ্ছা, প্রমাণগুলো না দিয়ে বাবা কাউকে বাঁচানোর চেষ্টা করছে না তো? বাবা কাকে বাঁচাতে চাইছে? হয়তো সেও ওই অবৈধ কাজের সাথে যুক্ত, আমাদের কাছের মানুষ হয়তো সে, তাই হয়তো বাবা আমাদের কিছু বলেনি। আসলে স্যার চাইছিলেনটা কি বুঝতে পারছি না, আমার তালগোল পাকিয়ে যাচ্ছে। ওরা ওখান থেকে চলে গেল। কেউ যে ওদের পেছনে দাঁড়িয়ে সব শুনছে এটা ওরা ধরতেই পারল না। তিশার বিয়ে পড়ানো হয়ে গেছে, এখন বিদায়ের পালা। তিশা সবাইকে জড়িয়ে ধরে কান্না করলো। ইরজা আজ একটু মন খারাপ বেশি। তিশা চলে গেলে স্বামীর হাত ধরে এক নতুন অধ্যায়ে। সবার মনটা আজ খুব খারাপ। সবাই নিজেদের রুমে চলে গেল। ইরজা ফ্রেশ হয়ে বেলকুনিতে গিয়ে দাঁড়ালো। আইজান এখন রুমে আসেনি। ও আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করলো, বাবা তুমি কি ভালো আছো? হয়তো আছো, কিন্তু দেখো না, তোমার সেই ছোট্ট পরীটা ভালো নেই তোমাকে ছাড়া। আজ না তোমাকে খুব মনে পড়ছে। তিশা তখন ওর বাবাকে ধরে কাঁদছিল। তখন আমার মনে হয়েছিল আমার বিয়ে হলেও তো আমি তোমায় জড়িয়ে ধরে কাঁদতে পারিনি, কারণ তুমি তো আমার কাছে ছিলেই না। তুমি তো তখন ছিলে আল্লাহ তাআলার কাছে। তুমি কেন আমাদের সব জানলে না? আমাদের জানলে এরকম কিছুই হতো না। আচ্ছা বাবা, তোমার মৃত্যুর পেছনে কি শুধু শরীফুল আলম দায়ী, নাকি আরো কেউ আছে? তুমি কেন প্রমাণগুলো আমাদের দিলে না? তখন আইজানি সেই ইরজার ঘাড়ে হাত রাখলো। ইরজা আইজানের স্পর্শ চিনতে পেরে জড়িয়ে ধরে কেঁদে উঠল আর বলল, আইজান, আমার ভীষণ কষ্ট হচ্ছে। আমার সেই রাতের কথা মনে পড়ছে। আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে, আমার দম আটকে আসছে, মনে হচ্ছে আমি মারা যাবো। আইজান, আমার সহ্য হচ্ছে না। আইজান ইরজাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, শুভ্রপরি শান্ত হও, এভরিথিং ইজ ফাইন, তোমার কিছুই হচ্ছে না, আমি আছি তোমার কাছে, তোমার পাশে। দুদিন পর খুব সকালে আইজানের একটা কল এলো। ওকে ইমার্জেন্সি অফিসে যেতে হবে। তাই আগত্যা আইজান তাড়াতাড়ি অফিসে চলে গেল। কিন্তু ও যাওয়ার পর সকাল থেকে দুপুর গড়িয়ে গেল, আইজান কোনো খবর নেই। এদিকে ইজার টেনশন হচ্ছে, ও কিছু বুঝতে পারছে না। অন্যদিকে খবরও কিছু আসছে না। টেনশনে ওর ভেতরটা শেষ হয়েছে। একটু টেনশন একটা মানুষকে শেষ করার ক্ষমতা রাখে, সেটা ও ভালোভাবেই বুঝতে পারছে। এদিকে তিশারাও এখন এই বাড়িতে অনেক আত্মীয় এখনো রয়ে গেছে। ইজা আর না পেরে ইশতিয়াক চৌধুরীর কাছে গেল। উনি ড্রয়িং রুমে বসেছিলেন। তখন ও ওনার কাছে গিয়ে বলল, বাবা, উনি কি তোমাকে ফোন দিয়েছিল? কই না তো, আইজান তো আমাকে ফোন দেয়নি। কেন, কি হয়েছে? আরও তো এরকমই, এর আগেও এরকম অনেক হয়েছে। বাবা, আমার ভীষণ টেনশন হচ্ছে, তুমি প্লিজ ওনার অফিসে একটা ফোন করো। আরে টেনশন করছো কেন? আইজান ঠিক সময় এসে পড়বে। এর আগেও এরকম সকালে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে আর কাউকে কিছু
জানেনি রাতে ঠিক সময় বাড়ি এসেছে। তবুও বাবা, আমি ওনাকে অনেকবার ফোন দিয়েছি, উনি ধরছে না। এমনটা কখনো হয় না। তুমি প্লিজ আমার জন্য একটা ফোন করো। এ কথা শুনেই ইশতিয়াক আহমেদ চিন্তায় পড়ে গেলেন। তখন ইরজার নজর পড়ল দরজার দিকে। আইজান আসছে। আইজানে হাত দিয়ে রক্ত পড়ছে, কপাল থেকেও রক্ত পড়ছে। ইরজা দৌড়ে আইজানের কাছে গেল। ওর দৌড় দেখে সবাই ওর দিকেই তাকালো, আর আইজানের দেখতেই আঁতকে উঠল। আয়েশা চৌধুরী ওখানেই ছিল। উনি তাড়াতাড়ি গিয়ে ব্যস্ত হয়ে ছেলের হাত ধরল। ইরজা গিয়ে ওর অবস্থা দেখেই আইজানকে সোফায় বসিয়ে দিল, আর ওর সামনে বসে বলল, কি হয়েছে আপনার? এসব হলো কিভাবে? কাকিমণি, আপনি প্লিজ গরম পানি আনুন। ফাইজা, ফার্স্ট এড বক্সটা নিয়ে আসো প্লিজ। আইজান কিছু বলছে না। বাকিরা ইরজার কথা মতো গরম পানি আর ওষুধপত্র নিয়ে এলো। আইজার কথা বলছে না না দেখে ইরজা একটু চিৎকার করেই বলল, কি হয়েছে আপনার? কথা বলছেন না কেন? এই অবস্থা কি করে হলো? তখন আইজান আস্তে আস্তে বলল, আসলে আসার সময় গাড়িতে ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। এটাকে আপনার ছোট মনে হচ্ছে? হাত দিয়ে আর মাথা ফেটে রক্ত পড়ছে। ততক্ষণে আইজানের কাকি আর ফায়জা সব এনেছে। ইরজার চোখ দিয়ে পানি পড়ছে। সকলে ওর কাজ দেখছে। ও আইজানের হাতে রক্ত পরিষ্কার করতে করতে বলল, ফাইজা, একটা কাগজ নিয়ে এসো। ফায়জা দৌড়ে কাগজ নিয়ে এলো। ইরজাও ওগুলো পরিষ্কার করলো। তারপর হাত আর মাথায় ব্যান্ডেজ করলো। তারপর কাগজে কিছু লিখে বলল, বাবা, এই জিনিসগুলো আনার ব্যবস্থা করো, একটু তাড়াতাড়ি আনার ব্যবস্থা করো প্লিজ। ইশতিয়াক চৌধুরী কাউকে পাঠালো। বাকি সবাই অবাক হয়ে ইরজাকে দেখছে। আইজান তো মুগ্ধ চোখে ওর শুভ্রপুরীর কার্যকলাপ দেখছে। ইরজা কাঁদছিল, তারপরও খুব যত্ন করে ওর রক্ত পরিষ্কার করছিল। মনে হচ্ছিল ব্যথা যেন ইরজাই পাচ্ছিল। আইজান বলল, বেশি কিছু হয়নি, আমি ঠিক আছি। আমি রুমে যাব। ইরজা, আমাকে রুমে নিয়ে যাও। আর মা, প্লিজ কান্না থামাও, আমার কিছু হয়নি। 2 দিন রেস্ট নিলেই ফিট অ্যান্ড ফাইন হয়ে যাব। আর বাবা, ইরজা যা লিখে দিয়েছে সেটা আসলে একদম আমার রুমে পাঠিয়ে দিও। আর মা, তুমি প্লিজ কিছু খাবার আনো, আমার ক্ষুধা পেয়েছে। বলে আইজান উঠল। তা দেখে ইরজা ওকে ধরলো আর ওকে নিয়ে রুমে যেতে লাগলো। কিন্তু সবার কাছে প্রশ্ন রয়ে গেল, ইরজা কি আনতে বলল? একটা গ্রামের মেয়ে হয়ে এত ভালো করে ব্যান্ডেজ কিভাবে করতে পারলো? ইরজা আইজানকে বিছানায় বসিয়ে দিয়ে আর বলল, সত্যি অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি অন্য কিছু? আইজান ইরজার দিকে তাকিয়ে বলছে, সত্যি অ্যাক্সিডেন্টই হয়েছে। তখন আইজানের ফোনে একটা কল এলো। আইজান ফোন তুলতেই যাবে, তখন ফোনটা ইরজা ধরলো আর স্পিকারে দিল। তখনই উপাস থেকে আওয়াজ আসলো, আজকে অ্যাক্সিডেন্টটা ট্রেলার ছিল, পুরো পিকচার এখনো বাকি। তৈরি থেকো, আমার লেজে পাড়া মারলে ছবল যে তোমায় খেতে হবে। আর তোমার বউকে সাবধানে থাকতে বলো, কখন কি হয়ে যায় বলা তো যায় না। নিজেদের খুব চালাক ভাবো, তাই না? কিন্তু তোমরা যদি চলো ডালে ডালে, তাহলে আমি চলি পাতায় পাতায়। তখন ইরজা মুচকি হেসে বলল, আরে আপনি যদি চলেন পাতায় পাতায়, তাহলে আমরা চলি শিরায় শিরায়। অথচ আমি নিজেকে বুদ্ধিমান ভাবেন, সাথে আমাদের দুর্বলও ভাবেন। কিন্তু জানেন তো, প্রতিপক্ষকে কখনো দুর্বল ভাবতে নেই। প্রতিপক্ষকে দুর্বল ভাবা হারের প্রথম লক্ষণ। ইরজার কথা শুনে ওপাশের লোকটা মনে হয় একটু ঘাবড়ে গেছে। উনি সাথে সাথে ফোনটা কেটে দিল। তা দেখে ইরজা মুচকি হাসলো। আইজান বলল, তোমার জামাই অসুস্থ অথচ তুমি মুচকি হাসছো, এটা ঠিক না। তখন ইরজা বলল, একটু আগে কে যেন বলেছিল তার কিছুই হয়নি। তাহলে আমি কাঁদবো কোন দুঃখে? আমি তো এই হাসলাম। এই লোকের কথা শুনে আমাদের থ্রেট দিল, অথচ আমি একটু কথা বললাম আর উনি ফোন কেটে দিল তাই। কিন্তু ইনি তো শরীফুল আলম নয়। তার মানে আমাদের মেন শত্রু শরীফুল আলম নয়, আরো অন্য কেউ। দিন দিন সবকিছু আরো জটিল হয়ে যাচ্ছে। জটিল তো তখন থেকেই হচ্ছে যখন আসিফ অসুস্থ হয়ে পড়ল। কেস অর্ধেক বানানো হলো, তারপরেই আসিফ মারা গেল। শুধু চোখ দুটো আর নাক আঁকা হয়েছিল, তারপরে আসিফ মারা যায়। ওটুকু দিয়ে কিছু বোঝা যায়নি। ও আচ্ছা, সেই জন্যই আপনি আমাকে কিছু জানাননি। আপনি সুস্থ হয়ে নিন, তারপর স্কেচটা আমাকে দেখায়েন। আচ্ছা। তখনই আয়েশা চৌধুরী ভেতরে ঢুকলো, হাতে খাবার নিয়ে, সাথে ফায়জা আর স্বপ্না।
তা দেখেই ওদের কথা ওখানেই বন্ধ হলো। আয়েশা চৌধুরী ছেলেকে দেখে আবারও কান্না শুরু করে দিল। হাজার হোক মা তো, ছেলের এরকম দৃশ্য তো কোনো মায়ে সহ্য করতে পারে না। তিনি পরম যত্নে আইজানকে খাইয়ে দিলেন, তারপর কিছু বিধিনিষেধ আরোপ করলেন, গাড়ি কিভাবে চালাবে এজন্য বকাও দিলেন। বুঝদার বাচ্চাদের মতো শুধু মাথা নাড়িয়েই গেল। ওনারা আইজানের রেস্টের জন্য চলে গেল। তখনই ইশতিয়াক চৌধুরী এলেন আইজানের রুমে, ইরজার লেখা জিনিস নিয়ে। এসেই বলল, ইরজাই তোমার জিনিসপত্র। ধন্যবাদ বাবা। যাকে আনতে দিয়েছিল সে কি কোনো প্রশ্ন করেছিল? সে প্রশ্ন করলে আমি বুঝে উত্তর দিব। তা অবশ্য ঠিক। আর আইজান, তুমি কি একটু দেখে গাড়ি চালাতে পারো না? এরকম একটা দিনে এরকম কাণ্ড বানিয়ে দিলে, এর থেকে বড় যদি কোনো ক্ষতি হতো তখন? এরপর থেকে সাবধানে গাড়ি চালাবে। আইজান মুখটাকে লটকিয়ে বলল। ঠিক আছে বাবা। ইশতিয়াক চৌধুরী চলে গেলেন। তা দেখে ইরজা বলল, নিন ওষুধ খেয়ে নিন। আর হ্যাঁ, একটা ইঞ্জেকশন দিতে হবে। ইনজেকশন আবার কেন? আমি বলেছি তাই, আমি আপনাকে নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। ও আচ্ছা। ইরজা আইজানকে ওষুধ খাইয়ে দিল, ইঞ্জেকশনও দিয়ে দিল, তারপর ওকে শুইয়ে দিল। আইজান ওষুধের জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। তখন ইরজা ওর কপালে চুমু দিয়ে বলল, আপনার সাথে যে এটা করেছে তাকে আমি একদিন কঠিন শাস্তি দেব। আপনি জানেন না আপনাকে ওই অবস্থায় দেখে আমার কেমন লাগছিল। বারবার মনে হচ্ছিল বাবার মতো আপনাকেও না আমি হারিয়ে ফেলি। খুব ইচ্ছে করছিল আপনাকে জড়িয়ে ধরতে, কিন্তু পারলাম না। ওই অবস্থায় আপনাকে দেখতে পাচ্ছিলাম না। এর জন্য তাকে শাস্তি পেতেই হবে। কিছুক্ষণ পর ইরজা নিচে এলো। সবাই আইজান কেমন আছে জিজ্ঞেস করলো। ও সবাইকে বলল আইজান ঠিক আছে, এখন ঘুমাচ্ছে। তখন আয়েশা চৌধুরী বললেন ইরজার কাছে এসে বলল, ইরজা, এখন খেয়ে নাও। সে কোন সকালে খেয়েছো, আইজানের খবর না পেয়ে তো খাওয়াই হয়নি তোমার। এখন চলো। না মা, এখন খাবো না, আমার ভালো লাগছে না। তুমি না সবাইকে বললে আইজান ঠিক আছে, আর এখন তুমি এরকম করছো। আর এই আইজানের সেবা তো তোমাকেই করতে হবে, তাই তোমাকেও সুস্থ থাকতে হবে। এখন চলো, খেয়ে নাও, আমি তোমাকে খাইয়ে দিব। আয়েশা চৌধুরী ইরজাকে জোর করে নিয়ে গেলেন। ইরজাকে সামনে বসিয়ে ওকে খাইয়ে দিতে লাগলেন। বাড়ির সকলেই মুগ্ধ চোখে ওদের দেখলো। কেউ কেউ মুখ ভ্যাঙ্গালো। ঠিকই তখন ফায়জা এলো ওখানে আর বলল, আচ্ছা ভাবি, তুমি কাগজে কি লিখে দিলে? ইশতিয়াক চৌধুরী ওখানেই ছিলেন। উনি বললেন, তোমারে তো জানতে হবে না, শুধু এইটুকু জেনে রাখো ওখানে প্রয়োজনীয় জিনিস ছিল। রাতে সকলেই ছাদে বসে আছে। কাল তিশা চলে যাবে, তাই কাজিন মহল সবাই মিলে প্ল্যান করেছে তিশাকে কিছু সেরা মুহূর্ত দেবে। আইজান ও বোনের খুশির জন্য অসুস্থ শরীর নিয়েই এসেছে। ইরজা প্রথমে মানা করলেও আইজানের বোনের প্রতি ভালোবাসা দেখে নিয়ে এসেছে। সবাই গোল করে বসেছে। আইজানকে চেয়ার দেওয়া হয়েছে, ইরজাকেও তাই। সবাই মিলে ভাবলো ট্রুথ আর ডেয়ার খেলবে। সবাই রাজি। বোতল ঘোরানোর কথা হলেও সবাই বলল অন্যভাবে খেলবে, তাই চিরকুটের ব্যবস্থা করা হলো। একটা করে চিরকুট উঠানো হবে, নাম আসবে, তাকে ট্রুথ আর ডেয়ারের মধ্যে থেকে নিয়ে খেলতে হবে। ফায়জার ইচ্ছে চিরকুট উঠানোর দায়িত্ব ফায়জা। প্রথম চিরকুট উঠাবের নাম আসলো তিশার। এক কাজিন সে ট্রুথ নিল। ফায়জা প্রশ্ন করলো, ক্রাশ আছে? উত্তরে ছেলেটা বলল, ক্রাশ ছিল, কিন্তু সে আমাকে বাস দিয়ে বিয়ে করে আমার সামনেই দিয়ে ঘুরে বেড়ায়, কিন্তু মুই কিচ্ছু করতে পারি না। তখন মমতাজের একটা গান মনে পড়ে, বন্ধু যখন বউ লইয়া, না ওটা জামাই হবে, বন্ধু যখন জামাই লইয়া আমার বাড়ির সামনে দিয়া হাঁটতে যাই, বুকটা ফাটতে যাই। মিটার কথায় ভঙ্গি সকলে হেসে উঠল। তখন তুহিন বলল, তাহলে ভাই ক্রাসের নামটা কইয়া ফেলাও, আমি দেখি আমার ভাই কারে দেখে জ্বলে, কারে দেখে তার বুকটা ফাইটে যায়। এ কথা শুনে সকলে আরেক দফা হেসে নিল। তখন ছেলেটা বোধহয় লজ্জা পেল আর বলল, থাক ভাই, আমি ক্রাশের নাম বলতে পারব না, তোমার জন্য চিরকুট ওঠাও। এমনিতেই আমার প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। ফায়জা আরেকটা চিরকুট উঠালো, তাতে আসলো মলির নাম। তা দেখে ফায়জা হাসলো আর বলল, মলে আপু, ট্রুথ না ডেয়ার? ফায়জার হাসি দেখেই মলি বুঝতে পারলো কিছু গন্ডগোল করবেই,
তাই ও রিস্ক না নিয়েই বলল ট্রুথ। এ কথা শুনেই ফাইজা বলল, আচ্ছা মলি আপু, তুমি তোমার ননদকে বিয়ে দিচ্ছ না কেন? এ কথা শুনেই মলি তো থতমত খেলই, সাথে মলির ননদও মনে হয় শুকনো মাটিতে আছাড় খেলো। বাকি সবাই ফাইজার দিকে তাকিয়ে আছে। আইজান তো বিষয়টা ভালো এনজয় করছে। মলি আমতা আমতা করে বলল, আসলে ভালো কোনো ছেলে পাচ্ছি না তাই। ফাইজা, তিশা, তুহিন আর আইজান একটু সুর লাগিয়ে বলল, ও সকলে আরেক দফা হেসে নিল। মলি একটু লজ্জাও পেল। তখন ফাইজা আবার চিরকুট উঠালো। তার মধ্যে নাম উঠল তিশার। তিশা ট্রুথ নিল। ফাইজা প্রশ্ন করলো, তিশা আপু, তুমি যখন বিদায় নিয়ে গাড়িতে উঠে কাঁদছিলে, তখন তোমার জামাই প্রথম কি বলেছিল তোমাকে? এ কথা শুনে সকলে ফাইজার দিকে তাকিয়ে রইল। এই মেয়ে কি লজ্জা শরম সব খেয়ে ফেলেছে। তিশা লজ্জা মাখা হয়ে বলল, তো দুলাভাই বলেছিল তিশা আর কান্না করো না, তুমি যদি আরো কান্না করো তাহলে কিন্তু আমি কেঁদে দেব। তখন সকলে হেসে উঠে তুহিন বলল, যাক, আমার বোন জামাইটা এখন এখানে নেই, না হলে কি লজ্জাটাই না পেত। এখন ফাইজা বলল, আরে তোমরা সবাই ট্রুথ নিচ্ছ কেন? কেউ ডেয়ার তো নাও। এখন যার নাম উঠবে তাকে ডেয়ার নিতে হবে। আমি কিছু শুনবো না, তবে হ্যাঁ, তাকে সহজ ডেয়ার দিব। সকলের মত দিল। এখন উঠল ইরজার নাম। অগত্যা ইরজাকে ডেয়ার নিতে হলো। তখন আইজান চোখ দিয়ে কি যেন ইশারা করলো ফাইজাকে। ফাইজা মুচকি হেসে বলল, ভাবি, তোমার ডেয়ার হলো ভাইয়াকে ভালোবাসি বলবে, সেটা তোমার স্টাইলে। এ কথা শুনেই ইরজা লজ্জা পেল আর অন্যদিকে ঘুরে তাকালো। ইরজা কিছুই বলছে না। তখন আইজান বলল, ও বুঝলি তো ফাইজা, তোর ভাবি মনে হয় ভয় পাচ্ছে, না হলে এতক্ষণে আমাকে বলে দিত। তখন ইরজা বলল, মোটেও না, আমি ভাবছিলাম কিভাবে বলবো খুব সহজ করে। আমার হাত ধরে আমার চোখের দিকে তাকিয়ে বলবে, তাহলে আমি মানব। সকলে হু হু করে হেসে উঠল। ঠিক তখনই হালকা বৃষ্টি পড়তে শুরু করলো। এমনিতেও সন্ধ্যার পর থেকে বাতাস ছিল, মেঘও সেদিক ছিল, ওরা খেয়াল করেনি। বৃষ্টি পড়তেই সবাই ছাদ থেকে উঠে পড়ল, কিন্তু আইজান বসেই রইল। তা দেখে ইরজা বলল, আপনি উঠছেন না কেন? এই শরীরে বৃষ্টিতে ভেজার কথা ভুলে যান, তাড়াতাড়ি উঠুন। আজকে তুমি ভালোবাসি না বললে আমি উঠব না। কি সময় কি হেয়ালি করছেন? ভিজে যাবেন তো। না, তুমি না বললে আমি উঠব না। আমার হাত ধরে আমার চোখে চোখ রেখে বলবে। আপনি উঠুন, আমি রুমে গিয়ে বলবো, পাক্কা প্রমিস। আমি জানি তুমি বলবে না। আপনি তো জানেন আপনার শুভ্রপরী কোনো কথা দিলে কথা রাখবে। ইরজা আইজানকে নিয়ে রুমে চলে গেল। বাকিরা আগেই ছাদ থেকে চলে এসেছে। ওরা একটু ভিজে গেছে। ইরজা তা দেখে বলল, তাড়াতাড়ি চেঞ্জ করুন, না হলে অসুস্থ হয়ে পড়বেন। এমনি তো আপনি অসুস্থ। তখন আইজান মুখ লটকিয়ে বলল, না, আমি আজকে তোমার মুখে ভালোবাসি আগে শুনবো, তারপর সব করব। আর তুমি বলেছো রুমে এসে বলবে, এখন বলো। আরে বলবো তো, তার আগে আপনি চেঞ্জ করে নিন। ইরজা আইজানের সাহায্য করলো। তারপর নিজে চেঞ্জ করে আসলো। ওয়াশরুম থেকে বের হয়ে আসতেই দেখলো আইজান বেলকুনিতে দাঁড়িয়ে আছে। ইরজা মুচকি হেসে পেছন থেকে বলল, ইয়া হায়াতি, ব্যালকনিতে কি করছেন? আইজান মুচকি হেসে বলল, তোমার ইয়া হায়াতি অর্থ সেদিনই বের করেছে, কিন্তু তোমাকে বলা হয়ে ওঠেনি। তা কি অর্থ বের করেছেন? আমার জীবন। ইরজা মুচকি হেসে আইজানের হাত দুটো ধরে ওর চোখের দিকে তাকিয়ে বলল, আমার মুখ থেকে ভালোবাসা শোনার জন্য আকুল হয়ে আছেন, সেটা আমি বুঝতে পারি। আপনি আমাকে কতটা ভালোবাসেন সেটা আমি উপলব্ধি করতে পারি। তবে আপনি আমার মুখে ভালোবাসে কথাটা শুনতে চান, কারণ হয়তোবা কেউ একজন আপনাকে বলেছে আমি একবারও আপনাকে ভালোবাসি বলিনি। হয়তোবা আপনি আমাকে ভালোবাসি না, হয়তোবা আমি আপনাকে ভালোবাসি না। আপনি জানেন আমার মনের অনুভূতি, তবুও আপনি তার কথার প্রলোভন হয়েছেন। একবারের জন্য আপনার মনে হয়েছিল হয়তো আমি আপনাকে আপনার মতো করে ভালোবাসি না, কিন্তু আপনি কি উপলব্ধি করেননি আমি আপনাকে ভালোবাসি? আইজান অবাক হলো। ও বুঝতে পারলো কিভাবে ওর মনের কথা। এটা সত্যি তার বন্ধু তাকে এসব বলেছে, আর সেও ভেবেছিল সত্যি হয়তো ইরজা হয়তো তাকে তার মতোই ভালোবাসে না। আইজান মাথা নাড়লো, আর কিছু বলবে তার আগে ইরজা আবারও বলল, সবার ভালোবাসা এক নয়, কেউ প্রকাশ করেও তা
তার অনুভূতি একসময় মিলিয়ে যায়, আবার কেউ প্রকাশ না করেও আজীবন থেকে যায়। আমি আপনার প্রতি আমার অনুভূতি প্রকাশে অনিচ্ছুক ছিলাম, কারণ আমি আপনাকে লুকিয়ে ভালোবাসতে চেয়েছিলাম। আমি আমার কাজ দিয়ে ভালোবাসি প্রকাশ করতে চাই, মুখে বলে নয়। তবুও আপনি তখন শুনতে চান, তাহলে এই প্রকৃতিকে সাক্ষী রেখে বলছি, পৃথিবীতে প্রতিটি মানুষের ভালো লাগার কিছু অনুভূতি রয়েছে, যে অনুভূতিগুলো মাধ্যমে মানুষ নিজের ভালো লাগা বা ভালোবাসা প্রকাশ করতে থাকে। পৃথিবীতে প্রতিটি মানুষের ভালো লাগার অনুভূতিগুলো তাদের প্রিয়জনদের জন্যই হয়। প্রতিটি মানুষের মনের মধ্যে প্রিয়জনদের জন্য একটা টান বা মায়া তৈরি হয়। ভালো লাগার অনুভূতি থেকেই ভালোবাসার সৃষ্টি হয়। ভালো লাগা আর ভালোবাসার অনুভূতি আছে বলেই পৃথিবীতে আজও সম্পর্ক এত সুন্দরভাবে টিকে আছে। আনা উহি বুক্কা ইয়া হায়াতি। সব শোনার পর আইজান যেন স্তব্ধ হয়ে গেছে। তখন বুঝতে পারলো ও ওর কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে গেছে। তখন